আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পারছো কিনা, দেখতে পারছো কিনা? সাউন্ড কি ঠিক আছে? যারা এখনো জয়েন করো নাই তারা জয়েন করে ফেলো। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের সেকেন্ড লেকচার। আমরা এর আগের ক্লাসে মোটামুটি রৈখিক পার্টের ধরো প্রায় 40% থিওরি আসলে কাভার করে ফেলছি। আরও কিছু থিওরি আছে যেগুলো হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা রিলেটেড, স্থিতিস্থাপক সংঘর্ষ রিলেটেড, সেইগুলো আমরা সামনে দেখব। কিন্তু যতটুকু পর্যন্ত থিওরি আমরা কাভার করছি সেই রিলেটেড ম্যাথগুলা আমরা আজকের ক্লাসে কিছু কিছু দেখব। সো আমরা আজকে টানা ম্যাথ করব। তো 20টা মতন ম্যাথ আজকে কাভার হবে ইনশাল্লাহ। প্রশ্ন তোলার দরকার নাই, জাস্ট প্রশ্নের নাম্বারিং করে যাব। তুমি নাম্বারটা লিখে ওইটুকু স্পেস ফাঁকা রাখবা আর সম্পূর্ণ মনোযোগটা দিবা প্রশ্ন পড়ার ক্ষেত্রে। এবং তারপরে কিভাবে করে অ্যাপ্রোচ হতে পারে একবার একটু সময় দিব আমি, এরপরে সলভে চলে যাব। ঠিক আছে, আজকে ম্যাথ প্রবলেম সলভ হবে আসলে। ঠিক আছে। তো আমরা চলো তাহলে শুরু করি। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা, ফেসবুকে যারা আসো তোমরা কি ঠিকঠাক আসো? শুনতে দেখতে পাচ্ছ ঠিকঠাক? একটু জানাই তো। ঠিক আছে, ওকে। সো চলো, আবারও বলছি প্রশ্ন তোলার দরকার নাই। তোমরা কি করবা, তোমরা জাস্ট আমি যে নাম্বারটা লিখে যাব 1 2 3 4 দিয়ে নাম্বার লিখে যাব। তো এই নাম্বারটা লিখে ওইটুকু প্রশ্ন তোলার জন্য তোমার কতটুকু স্পেস লাগবে এটা তো তুমি বুঝবা। সো ক্লাস শেষ করার পরে প্রশ্নটুকু তুলে নিও। ঠিক আছে, চলো তাইলে শুরু করি। ঠিক আছে, বিসমিল্লাহ। প্রথম প্রবলেম দেখো। প্রথম প্রবলেমে যাওয়ার আগে একটু ছোট করে আগের দিনের যে থিওরিগুলো ছিল একটু দেখে আসি, তাহলে সবারই মনে পড়বে। আমরা প্রথমে বলছিলাম গতিবিদ্যার অধ্যায়ে যে সমস্ত সূত্রগুলো আমরা দেখছি সেই সূত্রগুলোর সাথে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলোর একটা লিঙ্ক করায় দেয়। যেমন আমাদের এফ ইজ ইকুয়ালস টু এম এ, মূলত নিউটনের গতিসূত্রের মধ্যে তো এই ফর্মুলাটাই আসল। সো এখান থেকে কি কি টাইপের প্রশ্ন হতে পারে, এখান থেকে দেখো এই যে সামেশন অফ এফ বের করার যে এই টপিকটা মূলত আমরা ভেক্টর অধ্যায়ে কিন্তু পড়ে আসছি। যে অনেকগুলো বল থাকলে আমরা সেটার লব্ধি কিভাবে বের করব, সবগুলো বলকে যোগ করব কিভাবে। সো এইটা কিন্তু আমরা মোটামুটি ভেক্টর অধ্যায়ে কাভার্ড। এবং এইখানে যে ত্বরণটা আছে, এই ত্বরণটা কোন ত্বরণ ছিল, এটা হলো আমাদের ফাইনালি যেই ত্বরণে বস্তু চলছে, ফাইনালি যে ত্বরণে বস্তু গতিশীল, এটা হচ্ছে এ। এখন আমাদের যখন যখন বের করতে হয় তখন গতির সূত্রগুলো এখানে আমাদের অ্যাপ্লাই করা লাগবে। যেমন ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। কখনো কখনো তোমাকে সরাসরি ত্বরণ আর ভর বলে দিয়ে কিন্তু এফ বের করতে বলবে না, কখনো ত্বরণ তোমাকে এই সমস্ত সূত্রগুলো থেকে বের করা লাগবে। সো আমরা কিন্তু এইখান থেকে যে এগুলা পাই, এই এগুলা কিন্তু সেই নেট ত্বরণ বা ফাইনালি যে ত্বরণে বস্তু গতিশীল সেই ত্বরণটা আমরা কিন্তু এই সমস্ত সূত্রগুলো দিয়ে বের করতে পারি। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই টাইপের যে সমস্ত ফর্মুলাগুলো আছে, এই টাইপের যে সমস্ত সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের
এ বের করার কাজে ব্যবহৃত হবে এবং সেই এটা এখানে বসায় আমরা কিন্তু প্রযুক্ত বল কত নির্ণয় করতে পারবো। তাহলে এই রিলেশনটা একটু খেয়াল রেখো। সো আমরা চলো এবার কিছু টাইপের ম্যাথ প্রবলেমে চলে যাই। প্রথম প্রশ্ন, জাস্ট পড়বা, তুলতে যেও না, নাম্বার দাও, খাতায় নাম্বার দাও 0 1। প্রথম ম্যাথ প্রবলেম, একদম সহজ সিম্পল একটা ম্যাথ প্রবলেম এটা। দেখো কি বলছে, আমাদের বলল 5 কেজি ভরের একটা বস্তু, এটা মনে করো সেই 5 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল। 5 কেজি ভরের এই বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। বস্তুটিকে 20 সেকেন্ড সময়ে থামাতে হলে, এইটা হচ্ছে মনে করো সেই রাস্তাটা, আমরা চাচ্ছি যে বস্তুটাকে 20 সেকেন্ড সময় পরে থামাতে, আমরা চাচ্ছি বস্তুটাকে 20 সেকেন্ড পরে গিয়ে থামাতে। তাহলে যখন থেমে যাবে তখন তার বেগ হয়ে যাবে কত, 0। আর এইটা হচ্ছে তার আদি বেগ 10 মিটার পার সেকেন্ড। এখন বললো বস্তুটিকে 20 সেকেন্ডে যদি থামাতে চাই, টি এর মান যদি হয় 20 সেকেন্ড, তাহলে কত বল প্রয়োগ করতে হবে, এফ এর মান কত বের করতে হবে। বলো তো কোন দিকে বল প্রয়োগ করব? অবশ্যই গতির বিপরীত দিকে বল প্রয়োগ করব। তো এই বলটা কত সেটাই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এই বলটা কত সেইটাই আমাদেরকে মূলত বের করতে হবে। ঠিক আছে, ওকে। ফেসবুকে কমেন্টে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আদারওয়াইজ ঠিক আছে সবকিছু। হ্যাঁ ঠিক আছে। সো তাহলে দেখো আমরা এখান থেকে মূলত কি বের করা লাগবে, এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে ত্বরণটা কত। এখান থেকে আমাদেরকে বের করতে হবে ত্বরণটা কত। তো আমরা এফ ইজ ইকুয়ালস টু, যেহেতু বলছে বল কত প্রয়োগ করা লাগবে, এফ ইজ ইকুয়ালস টু কত, এম এ, এম এর মান দেওয়া আছে 5 কেজি, জাস্ট তাহলে ত্বরণটাই আমার জানা দরকার। এখন ত্বরণ বের করব কিভাবে, দেখো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে এবং টি দেওয়া আছে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা যদি লিখি 0 মাইনাস 10 ডিভাইডেড বাই 20, তাহলে আসছে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এর মান যদি আমি বসাই এখানে মাইনাস 0.5 এত নিউটন, তাহলে কত আসছে আমাদের, এখানে আসছে হলো 2.5 নিউটন, 2.5 নিউটন। এখন দেখো যেহেতু আমাদেরকে বলছে কত বল প্রয়োগ করা লাগবে, আমরা এখান থেকে কিন্তু ত্বরণের মানটা বের করলাম। এই বস্তুটার ওপরে কত মন্দন হয়েছে সেই মন্দনটা আমরা কিন্তু বের করলাম। এখন খেয়াল করো এই মাইনাস সাইনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, মাইনাস সাইনটা দিয়ে বোঝাচ্ছে যে বেগের উল্টা দিকে হচ্ছে প্রযুক্ত বলটা। তো আমরা একটা কাজ করতে পারি, এইখানে জাস্ট ত্বরণের মানটা কত সেইটা বের করে তারপরে বলের মানটা একবারে লিখে ফেলতে পারি। যেমন দেখো এ সমান সমান কি আসলো, আমরা জানি যখন মন্দন হয় তখনকার ফর্মুলা কি থাকে, ভি ইজ ইকুয়ালস টু কি, ইউ মাইনাস এটি না, যখন মন্দন হয়। তাহলে এ সমান সমান কি লেখা যায়, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। তাহলে ইউ এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, তাহলে এখান থেকে আসলো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে মন্দনটা। তাহলে ওই মন্দনজনিত যেই বল সেটা কত, এফ ইজ ইকুয়ালস টু এম এ যদি করি, এম এর মান হচ্ছে 5, এম এর মান 5, এর মান হচ্ছে 0.5, তাহলে এখান থেকে আসে 2.5 নিউটন। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব যে বস্তুটাকে থামাতে এত বলের প্রয়োজন হয়, থামাতে 2.5 নিউটন বল প্রয়োজন হয়, 2.5 নিউটন বল প্রযুক্ত হয় বা প্রয়োজন হয়। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই সো তাহলে একদম সহজ প্রবলেম, আমরা আশা করি এটা পারবো। সো এখানে কি করলাম দেখো, যেহেতু মন্দন হয়েছে তাই আমি মন্দনের সূত্র লিখে ত্বরণের মানটা বের করলাম এবং তারপরে প্রযুক্ত বল কত সেটা আমরা একবারে বের করে ফেললাম। সো প্রযুক্ত বল লাগবে হচ্ছে 2.5 নিউটন। আমাদের তো ওইটাই জিজ্ঞেস করছে, দেখো থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে আমরা বলবো থামাতে 2.5 নিউটন বল প্রয়োজন হয়। ডান।
ঠিক আছে, মাইনাস রেখে দিলে সমস্যা না, যেহেতু বল প্রয়োগের কথা বলছে, তুমি এটা উল্লেখ করে দিতে হবে যে মাইনাসটা কেন আসলো। সো বলতে পারো বেগের বিপরীত দিকে বল প্রয়োগ করার কারণে এখানে মাইনাস সাইন আসছে। ঠিক আছে, না জাস্ট মান লিখলেই হবে, তুমি দিকটা বলতে পারো যে গতির বিপরীত দিকে 2.5 নিউটন বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, বা থামাতে না লিখে এখানে লিখলাম যে গতির বিপরীত দিকে 2.5 নিউটন বল প্রয়োগ করতে হবে। গতির বিপরীত, শোনো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেক সময় আসলে এটা ভয় পাও যে ভাইয়া কোনটা লিখতে গিয়ে কোনটা লিখে ফেলবো, এইটা নিয়ে কোনো মানে এটা নিয়ে বেশ ভয় পাও। সো এটার জন্য আমি বলবো যে তুমি আগে জিনিসটা বুঝো। সো যেই জিনিসটা বুঝছো সেইটাকে খাতায় প্রকাশ করে লিখতে পারলেই হলো। তুমি এসএসসিতে যেরকম দেখছো যে চুনের থেকে পান খসলেই মোটামুটি তোমার নাম্বার কাটতো, এইচএসসিতে আসলে এরকমটা করে না। এইচএসসিতে তুমি যে জিনিসটা বুঝছো সেটাকেই যদি ভাষায় সুন্দর করে প্রকাশ করতে পারো তাহলেই হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ডান ডান। এবার আসো পরের ম্যাথে যাই। দেখো এখানে কি বলছে, 2 নাম্বার দাও, ম্যাথ নাম্বার 2। সহজ ম্যাথ দিয়ে আগে শুরু করি আমরা, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাব। 100 নিউটন একটা বল 5 সেকেন্ড ধরে 25 কেজি ভর এর স্থির বস্তুর উপর ক্রিয়া করলো, বেগ নির্ণয় করো। একদম সহজ। দেখো কি বললো এখানে, প্রশ্নটা পড়ে আগে চেষ্টা করবা রিলেটেড ইনফরমেশনগুলা কি সেগুলো আগে বুঝতে পারলে একটা ছবি আঁকায় ফেলবা। ছবি আঁকায় ফেললে আমাদের জন্য সূত্র কোনটা হবে সেগুলো বের করে ফেলা অনেক ইজি হয়। 100 নিউটন একটা বল কাজ করছে, সো এটা মনে করলাম এফ সমান সমান দেখো 100 নিউটন। একটা বল 5 সেকেন্ড ধরে কাজ করছে, টি সমান সমান 5 সেকেন্ড, ভেরি গুড। 25 কেজি ভর, এম এর মান হচ্ছে 25 কেজি। ঠিক আছে, এটার আদিবেগ বলে দিছে 0, কারণ স্থির বস্তু নাকি। তাহলে শেষ বেগ কত হবে বের করতে বলছে। এখন দেখো আমাদের যদি শেষ বেগ বের করতে হয় সেটার ফর্মুলা কি ছিল, ভি সমান সমান ইউ প্লাস এটি, আদিবেগ 0 দেওয়া আছে। তাহলে ত্বরণটা যদি আমি জানতে পারি 5 সেকেন্ড দিয়ে গুণ দিলেই শেষ বেগ বের হয়ে যাবে। ত্বরণ কত হবে, এফ বাই এম ইন্টু টি। তাহলে ভাইয়া এফ এর মান হচ্ছে 100, এম এর মান হচ্ছে 25 ইন্টু টাইম কত 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা 4 5 20 মিটার পার সেকেন্ড বের করে ফেলতে পারবো। দেখো বুঝছো কিনা, সহজ, ডান। চলো পরের প্রবলেমটা চলে যাই। প্রশ্ন লেখার দরকার নাই, জাস্ট নাম্বার লিখে সলভ করো, এগুলো সব পেয়ে যাবা। 3 নাম্বার প্রশ্ন, এটা অনেকগুলা ভার্সিটিতে আসছে এই প্রশ্ন, অনেকগুলা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে, বইয়ের প্রশ্ন কিন্তু এটা একদম। দেখো এটা কি বলছে, নাম্বার দাও খালি, প্রশ্ন তুলতে যেও না। কি বলছে খেয়াল করো, 10 গ্রাম ভরের একটা বস্তুর উপরে 4 সেকেন্ড ধরে ক্রিয়া করার পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তার মানে এইটা হচ্ছে মনে করো আমাদের সেই বস্তুটা আছে, এই বস্তুর উপরে আমাদের একটা বল কাজ করছে, কিন্তু কত সেই বল এইটা আমরা জানি না। আমাদেরকে বলছে ভাই দেখো 4 সেকেন্ড সময় ধরে এই বলটা কাজ করেছে। কতক্ষণ সময় কাজ করছে, 4 সেকেন্ড ধরে এই বলটা কাজ করেছে। তার মানে কি, তার মানে 4 সেকেন্ড ধরে বস্তুটার একটা ত্বরণ ছিল। এরপরে পরবর্তী 5 সেকেন্ড সময় 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরবর্তী 5 সেকেন্ড সময়ে বস্তুটি 80 সেন্টিমিটার পথ অতিক্রম করলো। বলো তো পরের 5 সেকেন্ডে কি বস্তুর উপরে কোনো ত্বরণ থাকবে? প্রথম 4 সেকেন্ডে বল কাজ করছে, সেই সময় একটা ত্বরণ আছে, কিন্তু পরের যেই 5 সেকেন্ড তখন কি আর কোনো ত্বরণ কাজ করবে? করবে না। আমরা ধরে নিচ্ছি পুরা তলটা হচ্ছে মসৃণ, কিছু না বলে দিলে আমরা মসৃণ ধরে নিব। সো তাহলে দেখো বলের ক্রিয়া বন্ধ হলো, যতক্ষণ পর্যন্ত বল কাজ করেছে ততক্ষণ পর্যন্তই ত্বরণ আছে। যেটা বলছিলাম যে আমাদের প্রথম যেই 5 সেকেন্ড, এই প্রথম 5 সেকেন্ডে কিন্তু প্রথম যে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড ধরে বস্তুর উপরে একটা বল কাজ করছে। এরপরে কিন্তু বস্তুর উপরে আর কোনো বল কাজ করেনি। তাহলে তখন কিন্তু এর পরের যে 5 সেকেন্ড, পরের যেই 5 সেকেন্ড,
পরের যেই 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে কিন্তু বস্তুটা কিভাবে চলছে বলতো? সমবেগে চলেছে। কারণ কি? কারণ এরপরে আর কোনো বল কাজ করেনি, এরপরে আর কোনো ফোর্স কাজ করে নাই। সো ফোর্স কাজ না করলে কি কোনো ত্বরণ থাকবে? কোনো ত্বরণ থাকবে না। অর্থাৎ এইটুকু রাস্তা কিন্তু এর সমবেগে গেছে, এইটুকু রাস্তা গেছে হচ্ছে সমবেগে, আর এইটুকু রাস্তা কিন্তু ত্বরণে গেছে। বুঝতে পেরেছো? কারণ বল কাজ করছে কতক্ষণ সময় ধরে? বল কাজ করেছে আমাদের প্রথম 4 সেকেন্ড সময় ধরে। তাহলে প্রথম 4 সেকেন্ডেই বল কাজ করছে, তারপরে আর কোনো বল কাজ করে নাই। তাহলে এরপরে কি এটা সমবেগে চলছে? ঠিক আছে। ঘর্ষণ যদি থাকে তাহলে প্রশ্নে বলে দিবে, ঘর্ষণ গুণাঙ্ক নামে একটা জিনিস আছে, সেটা বলে দিবে। ঠিক আছে। সো যেহেতু ঘর্ষণ নাই তাই এখানে কোনো ঝামেলা নাই। এরপর কি বললো? পরবর্তী 5 সেকেন্ড সময় বস্তুটা 80 সেন্টিমিটার পথ অতিক্রম করলো। তাহলে এই যে সমবেগে গেছে, এই যে সমবেগে গেছে, এই সমবেগে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 80 সেন্টিমিটার। এখানে সে এস ইজ ইকুয়ালস টু 80 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। 80 সেন্টিমিটার মানে কত? 0.8 মিটার। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত নির্ণয় করো। এখন বলো তো, আমাদের যখন সে সমবেগে যায়, সমবেগে যাওয়ার ক্ষেত্রে তার সূত্র কি বলো তো? সমবেগে যখন গতিশীল, যখন বস্তু সমবেগে গতিশীল, তখন যখন বস্তু সমবেগে গতিশীল তখন আমাদের এস ইজ ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলা খাটে না? এস এর মান হচ্ছে 0.8, বেগের মান বের করতে হবে, টাইমের মান হচ্ছে কত? 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা একটা বেগ বের করতে পারবো, অর্থাৎ সে কত সমবেগে চলেছে সেই সমবেগের মানটা আমরা কিন্তু এখান থেকে জানি। 0.8/5, এটা আসে 0.16, 0.16। তাহলে এত মিটার পার সেকেন্ড এই বেগে পুরাটা রাস্তা সে চলেছে। 0.16 মিটার পার সেকেন্ড সমবেগে গাড়িটা চলেছে। তাহলে খেয়াল করো, এই সময় তার যেই বেগ, সেই বেগটা হচ্ছে 0.16 মিটার পার সেকেন্ড। আর একদম শুরুতে তার যেই ইয়াটা ছিল, তার যে বেগটা ছিল, সেই বেগটা আমরা ধরে নিচ্ছি 0, কারণ না হলে বলা থাকতো। সো এটা হলো 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। সো 0 মিটার পার সেকেন্ড ছিল শুরুতে, তারপরে 4 সেকেন্ড পরে বেগ হয়ে গেছে 0.16 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ত্বরণ বের করতে পারবো। তাহলে সমবেগে গতিশীল যখন ছিল তখনকার আমাদের উপকারটা হলো যে আমরা বেগটা, কত বেগে চলছে সেই বেগটা বের করে ফেলতে পারলাম। এইবার আসো, যখন সে সমত্বরণে গতিশীল ছিল, কারণ বল যতক্ষণ কাজ করেছে ততক্ষণই ত্বরণ ছিল। সো সমত্বরণে গতিশীলতার ক্ষেত্রে, সমত্বরণে গতিশীলতার ক্ষেত্রে আমরা প্রযুক্ত বল বের করতে হবে কিন্তু। F ইজ ইকুয়ালস টু এম এ। এম এর মান আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে, জাস্ট ত্বরণটা জানতে পারলেই এফটা বের হয়ে যাবে। তাহলে ত্বরণটা কিভাবে জানবো? আমরা দেখো, সমত্বরণে যখন সে গতিশীল ছিল তখনকার আদি বেগ জানি 0, শেষ বেগ জানি 0.16, তারপরে সময় জানি 4 সেকেন্ড। তাহলে এখান থেকে ত্বরণটা আমরা বের করে ফেলতে পারবো না? এটা কত আসে? 0.16 ডিভাইডেড বাই 4। তাহলে আসে আমাদের 0.04 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আসে হচ্ছে ত্বরণ। এটা কি আসে? এটা আসে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তাহলে এম এর মান কত? 10 গ্রাম, মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.04। তাহলে দেখো, ইন্টু 10 ডিভাইডেড বাই 1000, এটা আসে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻4 নিউটন। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের উত্তর। দেখো বুঝেছো কিনা? সো এটা হচ্ছে সমত্বরণে গতিশীলতার ক্ষেত্রে আমরা যদি আগে ত্বরণটা বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। ঠিক আছে, বলো। না না, মাইনাস রাখলে কোনো অসুবিধা নাই, জাস্ট বলে দিও যে এই পরিমাণ বলটা হচ্ছে থামাতে কাজে লাগছে। মাইনাস দেওয়ার দরকার নেই, বাদ দাও, মাইনাস একদম বাদ দিয়ে দাও, কোনো কনফিউশন রেখো না। যেহেতু আমাদের বলের মান বের করতে বলছে তাই আমরা মান বের করছি, শেষ। গতির বিপরীতে 2.5 নিউটন বল প্রয়োজন হয়, শেষ, ডান। সামনে আগাও, সামনে আগাও। দেখো, অনেকে বলছে ভাইয়া পরে কি মন্দন হয় নাই? দেখো, আমাদের কিন্তু বলছে পরবর্তী 5 সেকেন্ড সময়ে বস্তুটা 80 সেন্টিমিটার পথ অতিক্রম করলো।
সো যদি এখানে কোনো রকমের মন্দন থাকতো তাহলে এখানে অবশ্যই একটা ঘর্ষণের কথা বলে দিত, কিন্তু সেই রিলেটেড কোনো ইনফরমেশন তো আমাদের এখানে নাই। সো এই কারণে আমরা ধরে নিচ্ছি পুরাটা রাস্তায় পরবর্তী 5 সেকেন্ড সময় জুড়ে বস্তুটা 80 সেন্টিমিটার পথ অতিক্রম করলো। এটা তুমি লিখে নাও, এই সমবেগ কথাটা প্রশ্নের মধ্যেই লিখে নাও। পরবর্তী 5 সেকেন্ড সময়ে বস্তুটি সমবেগে এটা লিখে নাও, তাহলে আর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, ডান। স্থির অবস্থা তো বলে নাই, তাহলে 0 কেন? দেখো যখন তোমার প্রশ্নের মধ্যে আর কোনো উপায় নাই, তুমি দেখো F = ma বের করতে হবে, তো আমাদের ত্বরণটা লাগবে। ত্বরণটা তুমি আর কিভাবে বের করবা? আমাদের অ্যাটলিস্ট 3টে ইনফরমেশন তো লাগবে। শেষ বেগ বের করছি, শেষ বেগটাও বের করতে পারতাম না যদি আমাদের এখানে মন্দনে গিয়ে গাড়িটা থেমে যেত। যেহেতু সমবেগে হয়েছে এই কারণে কিন্তু আমরা এখানে কি বের করতে পারছি, যেহেতু বস্তুটা সমবেগে চলছে এই কারণে আমরা কিন্তু এখানে শেষ বেগটা কত সেই শেষ বেগটা বের করতে পারছি। তাহলে শেষ বেগটা তুমি জানছো, সময়টা জানো, এখন আদিবেগ যদি না জানো ত্বরণ কি বের করতে পারবা? কোনো সুযোগ আছে? নাই। সো এই কারণে আমাদেরকে আসলে প্রশ্ন থেকে মাঝে মাঝে কিছু জিনিসপত্র ধরে নেওয়া লাগবে, বুঝতে পারছো? এটা বইতেও দেখবা ভাষাগুলো এরকমই, সলভও করছে এইভাবেই। সো এগুলো নিয়ে চিন্তা নাই। না, লাস্টে v = 0 হয় নাই, যদি হইতো তাহলে আমাদেরকে এটা বলে দিত যে রাস্তা পরবর্তীতেও এখানে একটা ঘর্ষণ কাজ করছে বা গাড়িটা থেমে গেছে, এভাবে করে বলতো। কিন্তু এরকম কিন্তু বলে নাই যে 80 সেন্টিমিটার পথ অতিক্রম করে গাড়িটা থেমে গেছে, এরকম কিছু বলে নাই। ঠিক আছে, আগে 5 সেকেন্ডে কেন বেগ বের করলাম? এই যে দেখো, তুমি কি F = ma করতে চাও, তাহলে m জানা আছে, a তো জানা নাই। তাহলে এখানকার ত্বরণটা, এই যে যতক্ষণ বল কাজ করছে ততক্ষণের ত্বরণ কত হয়েছে, এই ত্বরণটা তোমাকে জানা লাগবে না? লাগবে। কিন্তু আমাদের তো শুধু বলে দিছে 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, এখানে ত্বরণ বের করার আর কোনো সুযোগ আছে? নাই। কিন্তু পরের বার আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, যেখানে বললো পরের 5 সেকেন্ডে গাড়িটা 80 সেন্টিমিটার পথ অতিক্রম করছে। তাহলে গাড়িটা সমবেগে যদি যায় তাহলে আমি শেষ বেগ বের করলাম, তাহলে এই শেষ বেগটাই কি এখানকার সমবেগ। তাহলে এই শেষ বেগ যদি জানি 0.16 মিটার/সেকেন্ড সমবেগ যদি জানি, এটা হলো আদিবেগ, এটা শেষ বেগ, সময়, তাহলে ত্বরণ বের করে ফেললাম, ত্বরণের সাথে ভর দিয়ে গুণ করলেই এফটা বের হয়ে গেল। ঠিক আছে, ডান। চলো পরেরটাতে যাই। সমবেগ বুঝলাম কিভাবে, কারণ পরের আর কোনো বল কাজ করে নাই, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, এই কারণে সমবেগ। যদি বলতো বস্তুটা থেমে গেছে বা রাস্তায় ঘর্ষণ আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে সমবেগ ধরতে পারতাম না। ঠিক আছে, ডান। সময় 4 সেকেন্ড কেন হলো, 5 কেন হলো না? এই দেখো, এই যে আমরা যেখানে 4 দিয়ে ভাগ দিলাম, বলো তো কে বলতে পারবা এখানে কেন 4 দিয়ে ভাগ দিছি? একটু জানাও তো, কেন এখানে 4 দিয়ে ভাগ দিছি, কেন 5 দিয়ে ভাগ দিলাম না? কারণ ত্বরণ কতক্ষণ সময় ধরে কাজ করছে। দেখো এখানে সময়ের পরিচয়টা কি ছিল? সময়ের পরিচয়টা ছিল যতক্ষণে আদিবেগ v0 থেকে শেষ বেগ v হয় ততক্ষণে তার যেই ততক্ষণ সময়টা হচ্ছে ছিল t। বুঝতে পারছো? আবার বলছি, ত্বরণ সমান যে v - u/t, এখানে t এর পরিচয় কি? যেই সময়ে বস্তুটার বেগ v0 থেকে v হয়েছে। তাহলে এখানে দেখো কোন সময় বস্তুর বেগ v0 থেকে v হয়েছে, কোন সময় বস্তুর বেগ v0 থেকে v হয়েছে? 4 সেকেন্ডে। তাহলে এই যে 4 সেকেন্ডে আমি ত্বরণটা বের করলাম, তাহলে ত্বরণের মান যখন জানি m এর সাথে a গুণ করলেই বল বের হয়ে গেল। রাইট, 4 সেকেন্ড ধরে বল প্রযুক্ত, ভেরি গুড। চলো পরেরটা দেখে ফেলি। এটা কত নাম্বার প্রবলেম হবে? 4 নাম্বার। লিখে ফেলো, 4 নাম্বার লিখে ফেলো। দেখো কি বলছে, 10 গ্রাম ভরের একটা স্থির বস্তুর উপরে, 10 গ্রাম ভরের একটা স্থির বস্তুর উপরে এবার একটা বল কাজ করছে। দেখো 10i + 20j, যারা ভেক্টর করে আসছো তারা ভালোভাবে এই জিনিসগুলো মানে কি বোঝায় সেটা বুঝছো। 10i + 20j নিউটন, একটা বল 3 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো। আচ্ছা ভালো কথা, 3 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো। 3 সেকেন্ড পরে বস্তুর অবস্থান এবং গতিবেগ নির্ণয় করো। বস্তুটি কার্তেসীয় স্থানাঙ্কের মূল বিন্দুতে স্থির অবস্থায় ছিল। কি বললো ভাইয়া? প্রশ্নটাই তো বুঝলাম না। দেখো প্রশ্নটা আগে আমরা একটু ছোট্ট ছোট করে অ্যানালাইসিস করি, প্রশ্ন তুই হলো না, জাস্ট নাম্বার লেখো। কি বললো দেখো ভাইয়া, এখানে বললো একটা বস্তু কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুতে স্থির ছিল। কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এটা হলো মূল বিন্দু, সেই মূল বিন্দুতে এটা স্থির ছিল। ঠিক আছে, মূল বিন্দুতে এটা স্থির ছিল। বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে এবং বস্তুর উপর একটা বল কাজ করছে, একটা বল কাজ করছে, সেটা হলো 10i + 20j, একটা বল কাজ করছে। আমি কেন এরকম বাঁকাভাবে নিলাম? এই যে 10i + 20j, এটার ডিরেকশনটা কেমন?
10i 10, 20 যে উপরে, তাহলে 10i প্লাস 10 যে কিন্তু এরকম মাঝামাঝি একটা ডিরেকশন। যাই হোক, আমাদের ওই দিকটা অত লাগবে না, তাও একটু ফিল দেওয়ার জন্য। সো আমাদের এরকম একটা বল 3 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো। বলল 3 সেকেন্ড পরে বস্তুটার অবস্থান, 3 সেকেন্ড পরে বস্তুর অবস্থান এবং গতিবেগ নির্ণয় করো। 3 সেকেন্ড পরে বস্তুর বেগ কত এবং 3 সেকেন্ড পরে বস্তুটার অবস্থানটা কোথায় সেটা বের করতে বলছে। ঠিক আছে, ওকে। সো দেখো দেখো আমরা এখানে কি করব, এফ এর মান দেওয়া আছে, চলো লিখে ফেলি। ভর দেওয়া আছে এম সমান সমান 10 গ্রাম। 10 গ্রাম মানে কত? 0.01 কেজি। জাস্ট 1000 দিয়ে ভাগ দাও। এইবার আসো, আমাদের বলল প্রযুক্ত বল, বল কত দেওয়া আছে দেখো, 10i প্লাস 20j, 20j ভেক্টর রাশি। একটা বল 3 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো, টি এর মান হচ্ছে 3 সেকেন্ড। তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রশ্নগুলা তোমরা কমেন্ট করছো বেশিরভাগ সময় দেখবা এগুলো আমি লেকচারের মধ্যেই দিয়ে দিচ্ছি, তুমি বলার আগে আমি উত্তর দিয়ে দিচ্ছি। তো তারপরেও যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে ভাই আমি ক্লিয়ার হইতে পারলাম না, সেই ক্ষেত্রে তুমি খাতার কোনায় প্রশ্নটা একটু লিখে রাখো, এবং যখন আমি ক্লাস শেষে তোমাদেরকে জিজ্ঞেস করি ওই যে একটা ফেসবুকে পোস্ট দিয়ে যে কার কোথাও সমস্যা আছে কিনা জানাও, সেই সময় তোমরা হচ্ছে কমেন্ট করো। তুমি লাস্ট পোস্টের কমেন্টেও দেখো প্রত্যেকটার কিন্তু আমি রিপ্লাই দিছি। সো যদি কোনোটা দেখো যে ভাই কমেন্ট এখানে অ্যাড্রেস হইলো না, তাহলে একটু কষ্ট করে খাতার পাশে লিখে রাখো, আর মনোযোগ দিয়ে ক্লাসটায় ফোকাস করো, কমেন্টের দিকে ফোকাস করো না, ক্লাসটার দিকে ফোকাস করো। তুমি দেখবা তোমার 95% যত কনফিউশন আছে সেইগুলা ক্লাসের মধ্যেই দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনোটা বাকি থাকে এরকম, সেগুলো ক্লাসের পরে করো, এবং আমি যেভাবে সামনে আগাচ্ছি পরের ম্যাথ করতে করতে সামনে আগায় চলে যাও। কনফিউশন দুই একটা থাকবেই, সো ওইগুলাতে কখনো যেন তুমি আটকায় না যাও, থেমে না থাকো। এখন যদি এরকম হয় যে তোমাকে সামনে দৌড়াইতে হবে, আর তুমি সামনে ছোট্ট একটা পাথর দেখছো, সো ওই পাথরটাকে নিয়ে তুমি পাথরটাকে দেখে থেমে গেছো, কিন্তু খুব সহজেই কিন্তু চাইলে পারতা পাথরটাকে মানে এড়িয়ে সামনে আগায় যেতে। আমি বলতেছি না কোনোটাই এড়িয়ে যেতে, আমি যেটা বলছি যে তুমি যাতে করে তোমার পেসটাকে স্লো করে দিও না, বুঝতে পারছো? কারণ আমি তো বললামই যত রকম ডাউট আছে সেইগুলো তুমি ক্লাসের পরে কমেন্ট সেকশনে আমাকে জানালে প্রত্যেকটার তুমি ইনশাল্লাহ অ্যান্সার পাবা। ঠিক আছে, সো তাহলে যেভাবে সামনে আগাচ্ছি সামনে আগায় যাও, যেই জায়গাতে কনফিউশন হচ্ছে প্রবলেমগুলা খবরদার এগুলা যেন মানে ভুলে গেছে এরকম না হয়। যতগুলা কনফিউশন থাকতেছে প্রত্যেকটা অ্যান্সারেবল, প্রত্যেকটা অ্যান্সারেবল। সো প্রত্যেকটা প্রশ্ন তুমি জাস্ট ক্লাস খাতার পাশে লিখে রাখো, এবং খাতার পাশে লিখে রাখলে একটা সুবিধা হচ্ছে যে তুমি যখন ওই নোটটা রিভিশন দিবা তখন তুমি বুঝবা যে আচ্ছা এই প্রশ্নটা আমার মাথায় আসছিল, সো এটার উত্তরটা কি পাইছি, হ্যাঁ পাইছি, তখন দেখবা যে আগের জিনিসগুলো মনে করতে অনেক সহজ হচ্ছে। ঠিক আছে, ডান। দেখো, সো আমাদের টি এর মান দেওয়া আছে 3 সেকেন্ড, এফ এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। এখন বললো 3 সেকেন্ড পরে বস্তুর অবস্থান বের করো, গতিবেগ নির্ণয় করো। তাহলে ভাই দেখো, গতিবেগ যদি বের করতে চাই, আমরা আগে গতিবেগটা বের করব নাকি অবস্থান বের করব? চলো আগে অবস্থান বের করি। অবস্থান যদি বের করতে চাই তাহলে আমরা আগে সরণ ভেক্টরটা দেখি কত। সরণ এস সমান সমান কি লেখা যায়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কিন্তু আমাদের তো প্রশ্নেই বলে দিছিল যে আমাদের বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে এটা কত, জিরো হয়ে যায়। তাহলে এস সমান সমান আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু এফ বাই এম। সো এফ এর মান হচ্ছে 10i ক্যাপ প্লাস 20j ক্যাপ ডিভাইডেড বাই আমাদের 10 গ্রাম। তো 10 গ্রাম মানে কত, 0.01, 0.01। আমার খুব ইচ্ছা করতেছে কি জানো, এটাকে কেজি বানাই দিতে, তাহলে ধরো যে একটু দেখতে সুন্দর লাগতো, আমি একটু কেজি বানাই দিই কষ্ট করে, তোমরা কি খুব মাইন্ড করবা? মানে এইরকম এককগুলো, আচ্ছা জায়গা থাক। সো এস সমান সমান হাফ এ টি স্কোয়ার, টি এর মান কত, টি এর মান হচ্ছে 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা এস এর ভ্যালু বের করতে পারলাম, অর্থাৎ বস্তুর সরণ ভেক্টরটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম। তাহলে দেখো এখানে কি আসে, হাফ দিয়ে যখন গুণ দিচ্ছি এইটা আসে হচ্ছে আমাদের, তুমি একটু গুণ করে দেখো, এটা হবে 100 আর হচ্ছে 1000, তাহলে 500i। এটা হচ্ছে 500i প্লাস এইটা হচ্ছে আমাদের কত, 1000, 1000j। দেখো তো আমি কি ঠিক লিখলাম কি না, 0.0, 2000, 1000, হ্যাঁ ঠিক আছে। তা ইন্টু 9। তাহলে এইখান থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো সরণের মানটা কত মিটার, সরণ ভেক্টর যেইটা, সরণ ভেক্টরটা কত মিটার, এইটা কিন্তু দেখো ভাইয়া বের হয়ে গেল।
তাহলে 5 নং 45, এটা গুণ করে রাখতেও পারো, না রাখলেও সমস্যা নাই। 45 আই ক্যাপ প্লাস 9000 জে ক্যাপ, এইটা হলো আমাদের সরণ ভেক্টর। তাহলে এটাই কিন্তু আমাদের অবস্থান। এখন এটাই কিন্তু আমাদের অবস্থান। আমাদের অবস্থান হচ্ছে মূল বিন্দু থেকে অবস্থান, এটাই হচ্ছে আমাদের অবস্থান। কারণ কি, যেহেতু আমরা একদম 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, তাই এখান থেকে যেই সরণটাই হবে সেটাই আমাদের কিন্তু অবস্থান ভেক্টরটাকে নির্দেশ করবে। কারণ আমরা যাত্রা শুরু করছি কোত্থেকে? মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছি। তাহলে সরণ যেটা, সেই সরণ ভেক্টর, এটা তো একটা ভেক্টর, সেই সরণ ভেক্টরটা মূল বিন্দু থেকে যখন নিবা, তখন তোমার ফাইনাল অবস্থানটার হিসাবটা কি অটোমেটিক্যালি মূল বিন্দু থেকেই হয়ে যাবে না? তাহলে ওইটাই তো তোমার অবস্থান। তাহলে অবস্থানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন তারপরে দেখো আমাদের বের করতে বলছে বেগ কত। এর পরের প্রশ্নে আমাদেরকে বলছে বেগ কত। তাহলে বেগ v সমান সমান আমরা কি জানি, u প্লাস এটি। তাহলে আদিবেগ তো শূন্য, তাহলে এটা তো শূন্য যদি হয়ে যায় তাহলে a ইন্টু টি। এর মান কি লেখা যাবে? এর মান হচ্ছে আবারও সেই আগের মতন 10 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ। এটা কি বুঝছো কিভাবে আগের মতন? a মানে হচ্ছে f বাই m ইন্টু টি। সো আমাদের f এর মান হচ্ছে 10 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ ডিভাইডেড বাই 0.01 ইন্টু টি। টি মানে কত? টি মানে হচ্ছে 3। তাহলে এখান থেকে আসে হচ্ছে 1000 বা 3000 আই ক্যাপ, 3000 আই ক্যাপ প্লাস এটা হচ্ছে 2000, 6000 জে ক্যাপ এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ। 3 সেকেন্ড পরে এটা হচ্ছে আমাদের শেষ বেগ। সো এটা হচ্ছে আমাদের শেষ বেগ আর এটা হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, তুমি যদি মানে কনভার্ট করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা ধরো তোমার রিটেন প্রশ্নে, মানে এটা যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট হয়, সেই ক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে এটাকে আইজে ফরম্যাটেই তুমি রাখো। কারণ এরা একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, বেগ একটা ভেক্টর। একটা ভেক্টরকে তুমি ভেক্টর আকারে প্রকাশ করছো, এর থেকে বেটার আর কি হইতে পারে? সো একটা ভেক্টর, সেই ভেক্টরকে তুমি ভেক্টর আকারে প্রকাশ করছো, ডান, এটাই আনসার। এবং অনেকগুলা মানে আগে কলেজগুলোতে এগুলাকে অ্যালাউ করতো না, মান বের করে দেখানো লাগতো। কিন্তু তুমি দেখো এখানে কিন্তু আলাদা করে চাই নাই যে বস্তুটার অবস্থান এবং গতিবেগের মান নির্ণয় করো, এরকম কিন্তু বলে নাই। গতিবেগ বের করতে বলছে। গতিবেগ ইজ এ ভেক্টর, তাহলে আমি ভেক্টরকে ভেক্টর ফরম্যাটে রাখছি, সরল অবস্থানকে অবস্থান ফরম্যাটে রাখছি, তাহলেই তো হয়ে গেল। বুঝছো? দেখো বুঝছো কিনা? ঠিক আছে, ডান। দেখো রিক্যাপ করি আরেকবার, একদম সহজ প্রশ্ন। জাস্ট আগেরগুলা কি ছিল? আগেরগুলা 9-10 এর ম্যাথ ছিল, যেগুলাতে আমাদেরকে ধরো v ইজিক্যালস টু ইউ প্লাস এটি, এফ ইজিক্যালস টু এম এ সরাসরি আমরা একবারে অ্যাপ্লাই করছি। কিন্তু এখনকার ম্যাথে এটা ভেক্টর আসছে খালি। সো ভেক্টরে আমরা যে কোনো একটা ভেক্টরকে কি আইজে আকারে প্রকাশ করি না? আইজে আকারে প্রকাশ করি। তাহলে আমি এই বল আছে, সেখান থেকে ত্বরণ কিভাবে বের করব? এফ ইজিক্যালস টু এম এ। দেখো আমাদের তো এফ দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে? এফ ইজ ইকুয়ালস টু এম এ। তো আমাদের তো প্রত্যেকটাই সরণ বের করো আর বেগ বের করো, আমাদের কি লাগবে? ত্বরণ লাগবে। তাহলে ত্বরণ সমান সমান কি হবে ভাইয়া? এফ ডিভাইডেড বাই এম না? তাহলে এফ এর মান ছিল 10 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ এবং ভর হচ্ছে 0.01 কেজি। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করে ফেললাম ভেক্টর রূপে, এবং ভেক্টর রূপে ত্বরণ যখন বের করেছি তখন সরণটাও ভেক্টর রূপে বের হলো এবং বেগটাও ভেক্টর রূপে বের হলো, সিম্পল। সো তুমি যদি মান বের করতে চাও করতে পারো, দিক বের করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ঠিক আছে, দেখো বুঝেছো কিনা? একজন বলছে যে ভাই এটা কি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা দিয়ে করলে হবে না? অবশ্যই হবে। সেই ক্ষেত্রে মাথায় রেখো, যদি আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মান তো 0 হয়ে যাচ্ছে, 2as, এখান থেকে তোমাকে a এর মানটা বের করতে হবে। সো আমাদের এইখানে খেয়াল রাখতে হবে এই a এবং s এদের মধ্যে কিন্তু একটা ডট গুণ করে তারপরে নিয়ে আসতে হয়। তোমরা যখন গতিবিদ্যা পড়ছো হয়তোবা প্রমাণটা দেখছো, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে কিন্তু দুইটা বেগের যে সমীকরণ সেটাকে ডট গুণ করে তারপরে নিয়ে আসতে হয়। সো তখন যদি বেগের
যে ভিটা থাকে ওইটা, এই ভি স্কোয়ার স্কোয়ার টু এস, এটা কিন্তু একটা স্কেলার সমীকরণ, এটা কিন্তু কোনো ভেক্টর সমীকরণ না। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, দুইটা ভি এর সমীকরণকে ডট গুণ করলে আমরা এই সমীকরণটা পাই। সো ওই সময় আমাদেরকে কিন্তু এর জাস্ট স্কেলার মানটা আসবে, বুঝতে পারছো? দরকার নাই ওই ঝামেলায় যাবার, আমরা সহজেই তো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি করে পাচ্ছি, এস ইজ ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার করে পাচ্ছি, ডান। সো এরপরে তুমি যদি মান বের করতে চাও তাহলে করবা, যদি স্মরণের মান বের করতে চাও তাহলে করবা। এটা কি আর দেখায় দেওয়া লাগবে কিভাবে মান বের করতে হয়? লাগবে না আশা করি। তারপরেরটা চলো, 5 নাম্বার প্রশ্ন কি বলছে খেয়াল করো। 5 নাম্বার প্রশ্ন কি বলছে খেয়াল করো, জাস্ট 5 নাম্বার লিখে জায়গা ফাঁকা রাখো খাতায়। F1 এর একটা ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ একটা বস্তুর উপরে দুইটা বল কাজ করছে, বুঝছো? একটা বস্তু, সেই বস্তুর ভর দেওয়া আছে, এম দেওয়া আছে হচ্ছে 20 কেজি, এবং তার উপরে দুইটা বল কাজ করছে, দেখো দুইটাই কিন্তু ভেক্টর আকারে দেওয়া আছে। সো আমাদেরকে বললো ত্বরণের মান কত হবে, লব্ধি ত্বরণ কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো যদি লব্ধি ত্বরণ বের করতে বলে আমাদের, আমরা জানি সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু তো এম এ, তাই না? তো যদি এ নেট বের করতে হয় আগে আমাকে সামেশন অফ এফ বের করতে হবে। তো ভাইয়া দুইটা ভেক্টর যোগ করব কিভাবে, F1 প্লাস F2 করে দুইটা ভেক্টর যোগ করব, m ইন্টু এ নেট করব। এম এর মান দেওয়া, জাস্ট এ নেট বের করতে হবে। F1 প্লাস F2 মানে কত হবে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস 5i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস 2k ক্যাপ সমান সমান m ইন্টু এ নেট। এখন ভাইয়া দেখো এই দুইটা যোগ করলে কত হয়, 2 আর 5 যোগ করলে 7i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, তারপরে মাইনাস 2k ক্যাপ, এটা হচ্ছে আমাদের এফ। এই এফটাকে, এফ নেট এটা, তাই না? দুইটাকে যোগ করে এফ নেট পেলাম। এইটাকেই যদি আমরা 20 দিয়ে ভাগ দেই তাহলেই কি আমরা ভাইয়া এ নেট যেই ভেক্টরটা সেটা পাবো না? তাহলেই কি আমরা এ নেট যেই ভেক্টরটা সেটা পাবো না? সো তাহলে এই দেখো আমরা কিন্তু ত্বরণের মানটা বের করে, ত্বরণ ভেক্টরটা বের করে ফেললাম, এবং এ নেট ভেক্টর আকারে যেহেতু চাইছে তুমি সরাসরি ভেক্টর রূপে এটা লিখে দিলেই হয়ে গেল। এখন আমাদের একটা প্রশ্ন করছে, বলছে ত্বরণ এক্স অক্ষের সাথে কত কোণে কাজ করবে। তোমরা এবার আমাকে বলবা এখানে কি করতে হবে, ত্বরণ এক্স অক্ষের সাথে কত কোণে কাজ করবে, এটা আমরা কিভাবে বের করব বলো বলো। সালসাবিল পিঙ্কি সবার আগে উত্তর দিছে, ভেরি গুড। ও আচ্ছা, না না না, এই সুমাইয়াও মনে হয় উত্তর দিছে, ও ডট লিখতে গিয়ে ডাল লিখে ফেলছে। F1 এবং F2 যোগ করছেন কেন? আমাদের বলছে দেখো এখানে এই একটা বস্তুর উপরে দুইটা বল কাজ করছে। সো দুইটা বল কাজ করলে আমরা যদি ত্বরণ বের করতে চাই তাহলে এখানে কি আমাদের সবগুলো বলের যোগফল সমান সমান m ইন্টু এক্সেলারেশন। তাহলে সবগুলো বলের যোগফল যোগ করলে তো আমরা নেট বল পাবো নাকি? দুইটা বল কাজ করছে, নেট ফোর্স কিভাবে পাবো, দুইটাকে যোগ করলে পাবো। তাহলে যদি যোগ করি তাহলেই তো নেট ফোর্স পেয়ে গেলাম। তাহলে নেট ত্বরণ বের করার জন্য নেট ফোর্স লাগবে, দুইটা যোগ করে জাস্ট 20 দিয়ে ভাগ দিয়ে দিছি। আর এক্স অক্ষের সাথে কোণ বের করতে গেলে ডট গুণ করতে হবে, ভেরি গুড। তাহলে এটা গেল এ নাম্বার প্রশ্নের উত্তর। এইবার আসো যদি আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে চাই, 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে চাই ত্বরণ এক্স অক্ষের সাথে কত কোণে কাজ করবে, তাহলে কি করব ভাইয়া, এ ডট আই ক্যাপ নিব না, বলো তো আই ক্যাপ নিব না? তাহলে এখানে থাকবে আমাদের এই যে এর মান কত, সো এর মানটা এখানে নেওয়া লাগবে, এ ভেক্টরের মান নেওয়া লাগবে, এটা হলো একক ভেক্টর, আর এখানে হবে cos থিটা এক্স, cos থিটা এক্স। তাহলে আমরা cos থিটা এক্স এইটা সমান সমান লিখতে পারবো, উপরে থাকবে আই ক্যাপের সাথে যদি এটাকে গুণ করি তাহলে থাকবে শুধু 7/20, আর নিচে যদি আমরা এর মান বের করতে চাই তাহলে 7/20 এটার উপরে স্কোয়ার প্লাস 4/20 এটার উপরে, যেহেতু স্কোয়ার তাই মাইনাস দেওয়া যা না দেওয়াও তা, 2/20 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু ভাইয়া ক্যালকুলেশন করে থিটা এক্স এর মান কত কজ ইনভার্স করলেই বের হয়ে যাবে। সো তোমরা হয়তো এই যে আমার মতন লেখো, আমার মতন করে ফেলো, এই যে কজ ইনভার্স করছি তো, তারপর দেখো এই যে এই জিনিসটাকে ধরে এখানে নিয়ে চলে আসো। খালি খালি কেন কেন দুইবার করে লিখবা বলো, কোনো মানে হয়? জাস্ট এভাবে করে কপি করে ছোট করে এখানে বসায় দাও, ব্যাস হয়ে গেল। কি যে করো না তোমরা, আনবিলিভেবল। ঠিক আছে, কজ ইনভার্স সমান এটা বসাই দিবা। ডট গুণ কেন বুঝলা না? এটা হচ্ছে ভেক্টর, একটু পরে আসা লাগবে।
সো আমাদের দুইটা ভেক্টরের মধ্যে যখন আমরা কোণ বের করতে চাই তখন ডট গুণ করতে হয়। কেন করতে হয় সেগুলো ওই ভেক্টর ক্লাসে আলোচনা আছে। সো এটা যদি আমি বলবো যে ভাই ভেক্টর অধ্যায়টা করে আসো প্লিজ, ভেক্টর না করলে কিন্তু একটু ঝামেলা আছে। ঠিক আছে, ঠিক আছে। না শুধু কজ ইনভার্স 7/20 না কিন্তু, সাবধান, এখানে কিন্তু এই যে মানগুলা দিয়ে ভাগ করা লাগবে। এর কি মান লাগবে না, এই যে এটা এ ডট আই করছে, এ ডট আই হচ্ছে এইটা, এর মান দিয়ে ভাগ করলাম, আর হচ্ছে একের তো মান একই। ঠিক আছে, এই এটা আবার রিক্যাপ করবো কেন, এই বলো। আমাদের প্রথমে বলছে একটা ভরের বস্তুর ওপরে দুইটা বল কাজ করছে, F1 এবং F2। সো আমরা কি করলাম, দুইটা বল যোগ করলাম, যোগ করলে কি হলো, নেট ফোর্স বের হলো। নেট ফোর্স যদি না বের করো তাহলে কি নেট ত্বরণ পাবা? এই তোমরা এত বুদ্ধিমান হয়ে গেছো কেন? একটা বল কাজ করছে 8 নিউটন, আর একটা বল কাজ করছে 2 নিউটন, তাহলে ত্বরণ কত হবে? এই ত্বরণ কত হবে বলো? এ সমান সমান কিভাবে বের করবা বলো? আমাদের দুইটা বলকে কি আমরা যোগ করতাম না ভাইয়া? যোগ করে সমান সমান এম এ লিখতাম না? কারণ একটা বল তো কাজ করতেছে না, দুইটা কাজ করছে, তাহলে লব্ধি কত? এই লব্ধি কত? 8 আর 2 যোগ করলে 10 সমান সমান এম ইন্টু এ, তাহলে এ সমান সমান কি করতাম, 10/m, সিম্পল। এই তাহলে এটা 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 দুইটা ভেক্টর বল, তাহলে দুটাকে যোগ করলাম, নেট ফোর্স পেলাম, নেট ত্বরণ চলে আসলো, সিম্পল। ঠিক আছে, তাহলে এরপরে আমরা বলছি এক্স অক্ষের সাথে কোণ কত কোণে কাজ করবে। এই জিনিসটা না বুঝলে ভেক্টর অধ্যায়টা একটু করে আসতে হবে। সিম্পল, ডান ডান, বুঝছো? 32.52। 7/20 কিভাবে আসছে ভাই? ডট গুণ কর। এই যে এটা কি এ নেট না, এ নেটের সাথে এক্স এর, আরে এই যে যারা ভেক্টর পড়ে না এরা দুষ্টামি করতেছে কমেন্টে এসে। এ নট ডট আই, এই ডট আই করলে কি হয়? ডট আই করলে কি শুধুমাত্র আই এর সাথে আই এর গুণ হয় না? সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 7/20 আই ক্যাপ মাইনাস 4/20 জে ক্যাপ মাইনাস 2/20 কে ক্যাপ। না এদেরকে কি করব বলো তো, 2/20 কে ক্যাপ। তাহলে এখানে যখন এ নেটের সাথে আই এর ডট করব, তাহলে কি আই এর সাথে আই এর গুণ করতে হবে না? এই দেখো সোনা পাখিরা, দেখো এই যে এই যে এটা হচ্ছে এ নেট, এর সাথে যদি আমি আই ডট করতে চাই তাহলে কি আই এর সাথে আই এর গুণ দিতে হয় না? তাহলে কি 7/20 না? তাহলে এইটাই লিখে ফেলছি এখানে। আরে এটা আমি কেন এত লাইন স্কিপ করছি, কারণ এগুলো পড়ায় আসছি ভেক্টরে। সো এই কারণে এটা বুঝার কথা যারা ভেক্টর পড়ে আসছো। ডান ডানা ডান 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 ডানা ডান ডান। 6 নাম্বার, 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন। যারা বুঝো নাই তারা বুঝে যাও প্লিজ, যারা বুঝো নাই তারা কি করবা, তারা বুঝে যাবা। বুঝতে পেরেছো? যারা বুঝো নাই তারা বুঝে যাবা। দেখো এইবার কি বলছে, এইবার কি বলছে, মোটর চালিত একটা বেল্ট 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। না ভাইয়া ক্রস গুণ করলেও হবে বাট বড় হবে না, ক্রস গুণ করবা না কখনো। দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করতে গেলে সবসময় ডট গুণ করবা, সব সময় ডট গুণ করবা, সব সময় ডট গুণ করবা। কেউ যদি বুদ্ধি দেয় না ক্রস গুণ করো, তাহলে তার চোখে বালি দিয়ে আসবা, এক মুঠ বালি নিয়ে চোখে ঢেলে দিয়ে আসবা তার। বুঝতে পারছো? সব সময় ডট গুণ করেই কোণ বের করতে হয়, ক্রস গুণ করলে রেজাল্ট ঠিকঠাক আসে না। বুঝছো? বুঝছো? এই ভুলে গেছো তোমরা সব। ক্রস গুণ করলে ওই যে বলছিলাম, এগুলা কারণও বলছিলাম কেন, বলো। ঠিক আছে, ঠিক আছে, চলো যাই। কি বলছে দেখো, মোটর চালিত একটা বেল্ট, আজকে সারা রাত পড়তে হবে কিন্তু, একটা বেল্ট 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। সেখানে বেল্টটা আসলে কেমন তোমাদেরকে একটু দেখাই। আমি তো আসলে বিশ্ববিখ্যাত আর্টিস্ট, তোমরা তো আসলে আমার আর্ট সম্পর্কে খুব একটা ধারণা রাখো না। সো তোমরা হয়তো মনে করতে পারো আমি এখানে হয়তো বা স্মার্ট বোর্ডের সফটওয়্যারের সাহায্য নিয়ে ছবিগুলো আঁকছি। ডাহা মিথ্যা কথা। আমি একদম নিজের হাতেই দেখো এই যে একটা সুন্দর সরল রেখা আঁকলাম, দেখেছো কত সুন্দর সরল রেখা হয়ে গেল। সো এগুলাকে বলে কনভেয়ার বেল্ট, বুঝছো? এগুলাকে কি বেল্ট বলে? কনভেয়ার বেল্ট। ওই যে তোমরা দেখো না যখন ওই যে চেকিং হয়, তোমরা কোন জায়গায় দেখছো? ধরো ওই যে যখন এয়ারপোর্টে যখন ওই যে মালপত্র লাগেজগুলা যখন বের করে,
ওই সময় ওই যে একটা বেল্টের উপরে আমরা লাগেজ রাখি, তারপর ওইটা একটা স্ক্যানারের মধ্যে দিয়ে যায়, তারপর ওই পাশ থেকে আমরা ব্যাগটা তুলে ফেলি, এই মনে আছে না? এটা মনে আছে না? সো আমরা ওইখানে যে বেল্টটা আছে না, ওইটাকে দেখো ওইরকম একটা বেল্টের কথা বলছে এখানে। সো কি বললো? মোটর চালিত একটা বেল্ট। সো এখানে ওই বেল্টটা ঘুরছে, বুঝতে পারছো? এখানে বেল্টটা ঘুরছে, দেখতে পাচ্ছ? এখানে আমি কিন্তু চলতে দেখতে পাচ্ছি, তোমরা কি চলতে দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই যে বেল্টটা ঘুরতেছে, এই যে দেখো দেখো ঘুরতেছে, দেখতেছো? বেল্টটা কিন্তু ঘুরতেছে। বলো দেখতে পারছো? দেখতে পারছো না? হ্যাঁ, গুড, সাব্বাস, লাভ ইউ অল। সো এখানে বললো যদি 5 কেজি বালি প্রতি সেকেন্ডে বেল্টের উপরে পড়ে, তাহলে কি বললো? বেল্টের উপরে পড়তেছে প্রতি সেকেন্ডে 5 কেজি করে বালি। এইখানে আমরা প্রতি সেকেন্ডে 5 কেজি করে বালি ঢালছি। ধরো এইটা হচ্ছে আমাদের একটা সিমেন্টের বস্তা, এটা একটা সিমেন্টের বস্তা। এখান থেকে আরে অস্থির একটা বস্তা হয়েছে, আল্লাহ! 5 কেজি পার সেকেন্ড, ঠিক আছে? 5 কেজি পার সেকেন্ড এই রেটে কিন্তু বালু পড়তেছে। কিসের উপরে? এই বেল্টের উপরে বালু পড়তেছে। এখন আমাদেরকে বলছে তবে মোটরটি অতিরিক্ত কত ক্ষমতা প্রদান করে। এটার মানে কি? মোটরের ক্ষমতা লাগবে কেন? দেখো এইখানে কিন্তু এই মোটরটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। দেখো, মনে করো এইখানে একটা মোটর লাগানো, এখানে একটা চাকা, মানে এই দুটো তো চাকা থাকে আসলে। সো এই চাকাটাকে ঘোরানোর জন্য একটা মোটর কানেক্টেড থাকে। সো ওই মোটরটা শক্তি প্রদান করে, ক্ষমতা প্রদান করে এই চাকাটাকে ঘোরানোর জন্য। সো বলো তো, চাকাটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরে, তাহলে এর উপরে যে বেল্টটা আছে এই বেল্টটাও কি 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরবে না? বলো এইটুকু কি বুঝছো? বলো এইটুকু কি বুঝছো? বুঝছি। এখন তাইলে বলো, যদি এরকম 5 মিটার পার সেকেন্ড বেগে এটা চলতে থাকে, এই বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, এই বেগটাকে আমরা পরিবর্তন করব না, এই বেগটা ফিক্সড থাকবে, এই বেগটা ফিক্সড থাকবে। এখন বলো তো, উপর থেকে আমি ভর বাড়াচ্ছি, তাহলে আমি যত ভর বাড়াতে থাকবো, কমন সেন্স দিয়ে বলো, আমাদের কি এইখানে স্পিডটা কমে যাওয়ার কথা না? একটু স্লো হয়ে যাওয়ার কথা না? স্লো হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু ভর বাড়ছে, তাহলে এখন আগের স্পিডে তো যেতে পারবে না, স্লো হয়ে যাবে। কিন্তু মোটরটা কি করছে? বেল্টের বেগটাকে ফিক্সড রাখার জন্য সে আরেকটু বেশি ক্ষমতা প্রয়োগ করা শুরু করছে, সে আরেকটু বেশি শক্তি যোগান দেওয়া শুরু করছে। যে না, ভারী হয়েছে তো কি হয়েছে, আমার কাছে শক্তি কম আছে, আমি শক্তি দিয়ে ওটাকে 5 মিটার পার সেকেন্ড বেগেই চালায় নিয়ে যেতে চাই। তাহলে বলছে মোটরটা অতিরিক্ত কত ক্ষমতা প্রদান করবে। তোমরা কি প্রশ্নটা বুঝছো কিনা আগে আমাকে সেইটা বলো, সলভ পরে। প্রশ্নটা বুঝেছো কিনা আগে সেইটা বলো। হ্যাঁ, আগের ক্লাসের ওই কথা, সাব্বাস আলফাফা, বুঝতে পেরেছো। হ্যাঁ, অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হবে, তাহলে ওই অতিরিক্ত শক্তিটা কত এটাই আমাদেরকে বের করা লাগবে। তাহলে ভাইয়া দেখো, আমাদের এখানে বলো তো বেগের কি কোনো পরিবর্তন হচ্ছে? আমরা জানতাম এফ সমান সমান কিন্তু ডিডিটি অফ এমভি, মনে আছে? একটু পুনরায় লিখছি, এটা না লিখলেও সমস্যা নেই, কারণ এগুলো তোমাদের খাতায় লেখা আছে। সো বলো তো, এখান থেকে আমরা ইউভি যদি করতে চাই তাহলে কি করতাম? এম ডিডিটি অফ ভি, অথবা ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি ডিডিটি অফ এম। তাহলে আমাদের এখানে কোনটা কনস্ট্যান্ট বলো তো? ভিটা কনস্ট্যান্ট, তাহলে এখানে কোনো ত্বরণ নাই, ভি কনস্ট্যান্ট মানে এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে অতিরিক্ত কত ক্ষমতার পরে আগে দেখি কতখানি বল প্রয়োগ করে এটাকে সচল রাখতে হবে। তাহলে ডিএম বাই ডিটি, দেখো আমরা এখানে বেগ দিচ্ছি কত, বেগ ফিক্সড রাখছি কত বলো? 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে না এইটা, তাহলে এটা ভাইয়া সমবেগ 5, এবং ডিডিটি অফ এম কত, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু করে ভর অ্যাড করছে এই বালি, প্রতি সেকেন্ডে কি 5 কেজি করে অ্যাড হচ্ছে না? তাহলে 5 দিয়ে গুণ দিলাম, তাহলে দেখো 25 নিউটন বল, এইটুকু বল আমাদের কিন্তু প্রয়োগ করতে থাকা লাগবে। 25 নিউটন বল আমাদের কিন্তু প্রয়োগ করতে থাকা লাগবে। কিন্তু আমাদের তো ভাইয়া বল চাই নাই, আমাদের কি চাইছে বলো তো? আমাদের কি চেয়েছে? বলেছে অতিরিক্ত কত ক্ষমতা প্রয়োগ করতে হবে, অতিরিক্ত কতখানি ক্ষমতা প্রয়োগ করতে হবে। তাহলে যদি অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করার কথা বলে, তাহলে ক্ষমতা সমান কি ছিল? ওই যে ক্লাস 9-10-এ চলে যাব আমরা এখন। ক্ষমতা পি সমান সমান কি ছিল বলো? ডব্লিউ ডিভাইডেড বাই টি। ডব্লিউ সমান আমরা কি লিখতে পারি? এফ এস বাই টি। এস বাই টিকে কি লেখা যায়? বেগ। তাহলে পি ইজ ইকুয়ালস টু এফ ভি। তাহলে দেখো পি এফ এর মান হচ্ছে আমাদের বল লাগবে কত? 25, আর ভি কত? 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, তাহলে 125 ওয়াট এক্সট্রা ক্ষমতা আমাদেরকে প্রয়োগ করা লাগবে। বুঝতে পেরেছেন? 125 ওয়াট এক্সট্রা ক্ষমতা আমাদেরকে বা ওই মোটরটাকে প্রয়োগ করা লাগবে। তাহলে মোটরটাকে অতিরিক্ত এতখানি ক্ষমতা প্রয়োগ করা লাগবে। বুঝেছো? সহজ না বলো? থার্ড লাইনটা বুঝেন নাই? এই লাইনটা
বুঝো বুঝো বুঝছো? ডাক, গুড। এটাও বুঝো নাই? বুঝাই দিব? বুঝো বুঝো আশা করি বুঝতে পেরেছ। সিম্পল। এই এই জিনিস, এই লাইনটা যদি না বোঝো তাহলে কিন্তু এটা পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতিতে তোমাদের অপূর্ব ভাইয়া করাইছে, ওই যে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, লাস্ট ক্লাসে আমি একবার রিভিশনও দিয়েছিলাম। সো এইখানে আমাদেরকে বলছে দেখো, এম সামনে রেখে ডিভি বাই ডিটি অথবা ভিটাকে সামনে রেখে ডিএম বাই ডিটি। সো এখানে বলো তো আমাদের কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? সময়ের সাথে সাথে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? এই 5 মিটার পার সেকেন্ড কি কনস্ট্যান্ট বজায় রাখার জন্যই তো মোটরটা এক্সট্রা শক্তি দিছিল। সো তাহলে এই বেগের কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এইটার পরিবর্তন, ডিভি মানে কি বেগের পরিবর্তন, আর ডিটি মানে কি সময়ের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে এটার সাথে এটা গুণ দিলে জিরো, তাহলে পুরোটা জিরো হয়ে গেছে। তাহলে বাকি থাকে কি? ভি ইন্টু ডিএম বাই ডিটি। সো ভি হচ্ছে যে সমবেগে চলতেছে 5, আর ডিএম বাই ডিটি হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু ভর এর হচ্ছে 5। তাহলে এতখানি বল এক্সট্রা প্রয়োগ করা লাগবে। তাহলে এক্সট্রা কতখানি ক্ষমতা প্রয়োগ করা লাগবে সেটাই আমরা এখান থেকে বের করে ফেললাম জাস্ট সিম্পল সমীকরণ দিয়ে। এই বলো বুঝছো? সিম্পল, একদম সিম্পল এগুলো। ভাইয়া আপনি আইপিএল এর কোন টিম? আইপিএল কি আবার? এই যে তোমাদের এই প্রশ্ন, ভাই আমি আপনার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আর্কাইভে করছি, এখন যখন আবার ক্লাস হবে তখন কি চেঞ্জ হবে? আরে ভাই, নতুন যতগুলো ক্লাস হবে সবগুলো করবা, আর্কাইভের ক্লাসগুলো করবা, নতুন ক্লাসগুলো করবা। যদি সময় হাতে কম থাকে, তোমাদের হাতে সময় কম নাই, সো যদি কাজ শক্তি ক্ষমতা করা থাকে তাহলে এরপরে যখন লাইভে ক্লাস হবে তখনও ক্লাসটা করবা। দেখবা ভাই নতুন কিছু না কিছু তুমি পাবা, এটা মাস্ট, এটা মাস্ট। সো নতুন জিনিস নতুন ক্লাসগুলোতে থাকবেই থাকবে। সো এটার কারণে মিস করো না কোনো ক্লাস। তুমি নোট একটা করো, নতুন কোনো ইনফরমেশন পেলে সেই নোটটা ওখানে অ্যাড করে ফেলো। আর একই জিনিস আর্কাইভে একবার করছো, তারপর লাইভে যখন আবার ক্লাস করবা তখন দেখবা জিনিসগুলা, আগের জিনিসগুলাই আরও ভালোভাবে মাথার মধ্যে গেঁথে যাবে। একই জিনিস কয়েকবার করলে সমস্যা নাই, বুঝছো? ডান ডানা ডান ডান। অতিরিক্ত বলছে তো? না না না, এই দেখো এই ডিএম বাই ডিটিটা, এই ফোর্সটা কোন ফোর্স? এটা কি অতিরিক্ত ফোর্সটাই না? যে ওই বেগটাকে মেনটেন করতে হলে আমাকে অতিরিক্ত এত ফোর্স দেওয়া লাগবে, তাহলে সেই অতিরিক্ত কত ক্ষমতা প্রয়োগ করা লাগবে সেটা তো আমরা বের করলাম। আমরা এখানে কি নেট কত ফোর্স দেওয়া লাগছে শুরুর থেকে কত, এটা কি বের করছি, নাকি এক্সট্রা কত ফোর্স দেওয়া লাগছে এটা বের করছি? এক্সট্রা ফোর্স। তাহলে এক্সট্রা ফোর্সের, এটা যেহেতু এক্সট্রা ফোর্স তাহলে এটা এক্সট্রা ক্ষমতা। আশা করি বুঝছো। ডিএম 5 কিভাবে? এই যে বলছে না প্রতি সেকেন্ডে বেল্টের উপর যদি 5 কেজি বালি প্রতি সেকেন্ডে বেল্টের উপর পড়ে, এই যে লিখে দিছি তো, এটাই আমাদের ডিএম বাই ডিটি। এই যে প্রতি সেকেন্ডে 5 কেজি করে বালু পড়ছে, ঠিক আছে? টি সমান পিভি কেমনে হয়? কই টি সমান পিভি কেমনে লিখলাম? কি যে করো না, এস বাই টি মানে কত? বেগ না? আরে এই ফিউচার স্কুলে ভর্তি হয়ে যাবা খুব দ্রুত, তোমরাই ভর্তি হবে, তোমাদের ছোট ভাই বোন পরে, আগে তোমরা ভর্তি হবে তারপরে আমিও ভর্তি হয়ে যাবো। দেখো এস বাই টি মানে কত? বেগ না? তাহলে এফ ইন্টু ভি, তাহলে এই তো হয়ে গেল, শেষ, ডান। ভাই ওরা পড়াশোনা না করে চলে যান প্লিজ সামনে কেন? ইয়েস, এটা এই কমেন্টই তো চাই আমি। এটা একটু এই মিমটা একটু আমি চাই তোমরা দেখো। এখানে বলছে 75 কেজি ওজনের একজন প্যারাশুট ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছে, তার উপরে বায়ুর বাধাগত। আমি চাই এটা তোমরা একটু নিজেরা চেষ্টা করো, একটু নিজেরা চেষ্টা করো। আর্কাইভ ক্লাস কি? কাউ বোঝায় বলবা? এই কাউ ওকা একটু বোঝায় বলো তো, কাউ ওকা একটু বোঝায় বলো। আর্কাইভ ক্লাস মানে বিগত বছরের ক্লাস বাবা, বিগত বছরের ক্লাস। এই ছবিটা কিভাবে আঁকবা জানি না, এইটা না আমি ওই এর এই মাত্রা করানোর সময় এটা দেখাই। সো এটা হচ্ছে একটা মিমে যে আমি কপিরাইট দিয়ে রাখছি, আদনান সামি নামে এক ভদ্রলোক সে বানাইছে। সো এখানে বলছে কোনো সমস্যা ক্যাপ্টেন? বলে আমাদের প্লেন ক্রাশ হতে যাচ্ছে, ব্রুম। সো বলে তাড়াতাড়ি প্যারাশুট নিয়ে লাফাও। ওকে ক্যাপ্টেন। হাদারামটা কোন প্যারাশুট নিয়ে লাফ মারলো? সো পরে দেখা যায় যে প্যারাশুট তেল নিয়ে এসে লাফ মারছে, আই। ওকে, আশা করি করে ফেলছো, গুড। সো দেখো এখানে কি বলছে, এখানে বলেছে 75 কেজি ওজনের একজন প্যারাশুট ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছেন। হ্যাঁ, তো আমি যখন ম্যাথটা রেডি করতেছিলাম তখন তো ধরো ওই ফেসবুকে দেখছি এরকম একটা মিম, সাথে সাথে অ্যাড করে দিছি, খুব ভালো লাগছে আমার কাছে, আনবিলিভেবল। সো এই মনে করো ব্যবহারকারী 75 কেজি ওজনের ব্যবহারকারী, এটাই একটা লোক, হ্যাঁ, একটা চারকোনা লোক, ঠিক আছে? এটা কি? একটা বক্স আকৃতির লোক।
সো এই বক্স আকৃতির লোক সে হচ্ছে 75 কেজি ওজনের, মানে ভর বলছে আর কি 75 কেজি, সেটা কি সমবেগে নিচে নামতেছে। আচ্ছা বলো তো ভাই, সমবেগে যদি নিচে নামতে চায়, সমবেগে যদি নিচে নামতে চায়, কি একটা ব্যাপার, তাকে পৃথিবী এমজি বলে টানে, সে নাকি ত্বরণে না পড়ে সে নাকি সমবেগে পড়ে, তার মানে অবশ্যই তার উপরে কি একটা বাতাসের বাধা কাজ করছে, বাতাসের বাধা কাজ করছে, এয়ার রেজিস্ট্যান্স কাজ করছে, এ মানে এয়ার বোঝাইছি, বাতাসের বাধা কাজ করছে। তাহলে দেখো যেহেতু সমবেগে সে গতিশীল, সমবেগে গতিশীল বলে, হেই বাচ্চারা দেখো, সমবেগে গতিশীল বলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে 0। এই বলো, সমবেগে গতিশীল মানে ত্বরণ হবে 0, তার মানে সামেশন অফ এফ যতগুলো বল বস্তুর উপর কাজ করছে সেটা সমান সমান এম এ। বলো এই লাইন থেকে যখন আমি এই লাইনে আসলাম, এটা কিন্তু একটা আরেকটা রিলেটেড না, হ্যাঁ, সমবেগে গতিশীল মানে ত্বরণ সমান 0, এটা আমরা জানি। আর যদি আমি এখন সামেশন অফ এফ সমান সমান এম এ লিখতে চাই, তাহলে আমাকে বলো এখানে কি কি বল কাজ করছে। এম এর মান কত হবে? যেহেতু সমবেগে গতিশীল, ত্বরণ 0, তাহলে এটার মান হবে কত? 0। আর এখানে উপরের দিকে একটা বল কাজ করছে এফ এ, এবং নিচের দিকে একটা বল কাজ করছে এম জি। দুইটার যেহেতু দিক উল্টা, একটা আরেকটার উল্টা, তাহলে একটার সামনে প্লাস রাখলে একটার সামনে মাইনাস দিব। এখন আমাদের বের করতে বলছে এফ এর মান কত, বাতাসের বাধা কত, তাহলে বাতাসের বাধা হবে এম ইন্টু জি। এম এর মান হচ্ছে 75 এবং জি এর মান হচ্ছে 9.8। ডান, ডানাডান ডান। তাহলে এখান থেকে তার উপর বায়ুর বাধা কত এটা আমরা বের করে ফেললাম। তাহলে 750 কিছু কম হবে তাই না? 75 ইন্টু 9.8, এটা কত আসে? 735। 735 নিউটন। ডান, ডানাডান ডান। এই পরিমাণ বাতাসের বাধা ওর উপরে কাজ করছে, এই পরিমাণ বাতাসের বাধা ওর উপরে কাজ করছে। ঠিক আছে, সিম্পল। এই বুঝেছো? ঠিক আছে, সো মাইনাস তুমি দিতে পারো, শোনো এই প্লাস মাইনাস নিয়ে এখানে ভেজাল করো না, কারণ আমরা দেখব যখন হচ্ছে ভেক্টরটাকে প্রকাশ করবা তখন তো আসলে আইজে দিয়েই প্রকাশ করে ফেলি আমরা। সো মাইনাসটা অ্যাভয়েড করারই চেষ্টা করো, যেই জায়গায় মাইনাস লাগবে আমি বলে দিব না, অসুবিধা নাই। ও এফ এ ইজ গ্রেটার দেন এম এ, কেন না? এফ এ ইজ গ্রেটার দেন এম এ না বাবা, আমি এটাকে তোমার এম জি মাইনাস এফ এও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, কারণ ভাই নেট ফোর্স তো 0, এই একটা থেকে তো একটা বাদ দেওয়া লাগবে। তুমি এম জি মাইনাস এফ এও করতে পারো, একই একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে, চিন্তা নাই কোনো। বুঝেছো? বুঝেছো? ডান, চলো পরেরটাতে যাই। এইটা যে ভাই একটা কি রকম ম্যাথ, হাউমাউ করে কাঁদবা। এটা 7 নাম্বার ছিল, তোমরা নাম্বার দাওনি কেন? কি ব্যাপার, তোমাদের না বলছি নাম্বার দিতে? হ্যাঁ, শিক্ষকের কথা শোনো না, কি রকম পাজি ছেলে পেলে। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ, 8 নাম্বার ম্যাথ। দেখো এটা খুব অসাধারণ একটা ম্যাথ, অনেকগুলো কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হবে, এবং আসল টাইপের ম্যাথ এখন এখান থেকে শুরু হচ্ছে। সিম্পল। প্রশ্নটা একটু পড়ো। নাম্বার দিয়েছো? গুড, ঠিক আছে। দেখো কি বলছে এখানে, তোমরা এখন একদম স্ট্যাচু হয়ে যাও। ওই যে আমরা বলতাম না বরফ পানি খেলার সময় বরফ বরফ হলে কি হয়, একদম চুপ হয়ে যায়। সবাই স্ক্রিনের যার যার স্ক্রিনের সামনে একদম চুপ হয়ে যাও, এখন কমেন্টে টাইপ করো না, ঠিক আছে? কমেন্ট টাইপ করো না এখন, ঠিক আছে? একদম 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 স্ট্যাচু হয়ে যাও, একদম স্ট্যাচু। এই আবার কমেন্ট করতেছে কেরা? একদম চুপ, একদম চুপ, ঠিক আছে? হ্যাঁ, সো এবার দেখো খুব মনোযোগ দাও, অঙ্কটা অনেক সুন্দর কিন্তু। কি বলছে দেখো, 12 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে চলন্ত 1600 কেজি ভরের একটা লিফটকে সমতরণে 42 মিটার দূরে থামানো হলো। এই যে কথাটা কইলো, এই কথাটা তো তুমি ভাই ভাষায় তো বুঝবা না। সো এটার জন্য চেষ্টা করবা, যে কোনো একটা প্রশ্ন পড়ার পরে আমরা বুঝি না ভাই কোন দিকে যাব, কি করব, সো তখন প্রশ্ন আগে পড়ে চেষ্টা করবা আগে একটু ছবি এঁকে ফেলার, এবং যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো একটু পাশে লিখে রাখতে। তাহলে দেখো আমাদের বলছে একটা চলন্ত লিফট 1600 কেজি ভরের, আর সর্বনাশ 1600 কেজি ভরের লিফট, সেটা কি করছে, সেটা হলো 12 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়ছে। 12 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়ছে, কি সাংঘাতিক ব্যাপার। 12 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার পার আওয়ার? একটু হিসাব করে দাও তো আমারে, 18/5 করো, 18/5 করো, কত হয়? 12 ইন্টু 18/5, 43.2 কিলোমিটার পার আওয়ার। তুমি বুঝতেছো একটা গাড়ি যেমনে যায় তেমনে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমাদের ভ্যালু দিয়ে দিচ্ছে, আর তো কিছু করার নাই। সো 12 মিটার পার সেকেন্ড বেগে ভাইয়া এটা নিচের দিকে নামছে, কি সাংঘাতিক ব্যাপার।
এখন বললো যে 42 মিটার দূরে গিয়ে 42 মিটার দূরে গিয়ে এইটাকে থামানো হয়েছে। এখন আমি একটা প্রশ্ন করব যে তোমার বিবেক জাগ্রত হয়ে যাবে এই প্রশ্ন শোনার পরে। কি হয়ে যাবে? তোমার বিবেক জাগ্রত হয়ে যাবে এই প্রশ্ন শোনার পরে। 1600 কেজি ভরের একটা লিফট সমতরণে 42 মিটার দূরে থামানো হলো। তার মানে এখানে এস এর মান হচ্ছে 42 মিটার। খুবই অসাধারণ না? তোমার বললাম কিন্তু বিবেক জাগ্রত হয়ে যাবে। এখানে 0 মিটার পার সেকেন্ড। এখন তোমরা আমাকে বলবা বিবেক জাগ্রত করার মতো প্রশ্ন তোমাদেরকে বলতে হবে, বলো তো 12 মিটার পার সেকেন্ড ছিল, তারপরে থেমে গেছে। বলো তো ত্বরণ কোন দিকে কাজ করছে? এই লিফটের উপরে ত্বরণ কোন দিকে কাজ করছে? সালসাবিল পিঙ্কি সবার আগে অ্যান্সার দিছে, তারপর জান্নাতুন আলফাফা। গুড, উপরের দিকে। কারো আমি একটু দেখি তুমি উপর লিখতে গিয়ে অপার লিখে ফেলেছো। অপার ভাইয়ার দিকে কাজ করছে উপরের দিকে। হ্যাঁ গুড, উপর। নিচের দিকে না। এই কিবরিয়া কবির চঞ্চল, বেরিয়ে যাও ক্লাস থেকে এখনই। তুমি কেন বললা নিচের দিকে বল কাজ করছে? হ্যাঁ এই বেটা, নিচের দিকে যদি ত্বরণ কাজ করে তাহলে এই 12 মিটার পার সেকেন্ড বেগ কি কমে যাবে? নিচের দিকে যদি ত্বরণ কাজ করে 12 তো ভাই বৃদ্ধি পেয়ে 24 হয়ে যাবে, 30 হয়ে যাবে। তাহলে নিচের দিকে কি ত্বরণ কাজ করবে? বলো ত্বরণ তাহলে কোন দিকে কাজ করতেছে? ত্বরণ কাজ করছে ভাইয়া উপরের দিকে। ত্বরণ কাজ করছে, নেট ত্বরণ কাজ করছে কোন দিকে? নেট ত্বরণ কাজ করছে উপরের দিকে। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? দেখো 99% বাঙালি এই জিনিসটা বুঝে না। তোমরা কি বুঝছো? বলো জাস্টিস ফর চঞ্চল। তোমার বিবেক জাগ্রত হয়নি এখনো? এখন জাগ্রত হয়েছে। একদম সিম্পল ব্যাপার। আহা, তোমরা যদি এই সিম্পল ব্যাপারটা না বুঝো। এখানে জি কাজ করে না? খুব সুন্দর একটা প্রশ্ন করছো। দেখো জিটি সব কিছু কাজ করার পরে ফাইনালি তার ত্বরণটা উপরের দিকে ছিল বলেই তো তার বেগটা কমে কমে শূন্য হয়ে গেছে। কথা বুঝছো কিনা বলো? যেহেতু তার উপরে সব তার এমজি কাজ করতেছে, তার উপরে কিন্তু একটা এই বেগটা থামছে কিভাবে? কারণ ওই যে লিফটের কি থাকে, একটা দড়ি থাকে। কিন্তু লিফটের দড়িতে, লিফটের যে দড়ি থাকে লিফটের যে দড়ি থাকে, এই লিফটের দড়িটা কিন্তু ওকে কি করছে? উপরের দিকে টান দিছে। সো টান দেওয়ার কারণে ওর বেগটা 12 মিটার পার সেকেন্ড থেকে কমে 0 হয়ে গেছে। এখানে কি এমজি ছিল না? ছিল, এমজি ছিল। আমরা কি এখানে একটা কলম, সো এই কলমটা মনে করো প্রথমে অনেক বেগে নামতেছে, আমি কি এটাকে চাইলে থামাই দিতে পারি না? সো থামাই দেওয়ার জন্য আমাকে তো এর উপর একটা বল প্রয়োগ করা লাগছে। অবশ্যই সেই বলটা এমজি এর থেকে বেশি, কারণ তা না হলে তো এটাকে আমি উপরের দিকে কোনো নেট ফোর্স, নেট ত্বরণ দিতে পারতাম না। কথা ভালো করে শোনো। তাহলে এইদিকে যে নেট ত্বরণ কাজ করছে, এটা কিন্তু জিটি সব কিছু ক্যালকুলেট করার পরে, এটাই কিন্তু তার ফাইনাল ত্বরণটা। কারণ আমরা দেখছি যে তার বেগ কমে গেছে, তাহলে অবশ্যই ফাইনাল ত্বরণ কি উপরের দিকে কাজ করছে? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? যারা এখনো ক্লিয়ার হও নাই তারা এক গ্লাস পানির মধ্যে কিছুক্ষণ নাক ডুবিয়ে রাখো। বলো ঠিক আছে? হ্যাঁ গুড, ক্লিয়ার, সাব্বাস। এখন বলছে লিফটের কেবল দ্বারা প্রযুক্ত টান বল কত নির্ণয় করো। এই যে লিফটের কেবল, এই যে এটা হচ্ছে কেবল, এই কেবল দ্বারা টান বল বের করতে বলছে। এখন তোমাদের আমি একটা বিবেক জাগ্রত করার মতন একটা কনসেপ্ট দিতে চাই, সেটা হচ্ছে একটু লিখে রাখো। টান বল সবসময় কোন দিকে কাজ করে? টান বল সর্বদা বস্তু থেকে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, বস্তু থেকে দড়ির, সরি বস্তু এবং দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, বস্তু ও দড়ির কন্টাক্ট পয়েন্ট, কন্টাক্ট পয়েন্ট এটা একটি স্টাইল করি। বস্তু এবং দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, সেখান থেকে বাইরে কাজ করবে, সেখান থেকে বাইরের দিকে কাজ করে। এটা নোট হিসেবে লিখে নাও। সব সময়ের ক্ষেত্রে এই জিনিসটা সত্য, প্রযোজ্য। মনে করো এইটা হচ্ছে আমাদের একটা বস্তু, এই বস্তুটার উপরে আমি দড়ি দিয়ে এভাবে করে টানছি। কি করলাম ভাইয়া? এই বস্তুটার উপরে এইদিকে আমি দড়ি দিয়ে টানছি। তাহলে ভাইয়া টান বল কোন দিকে কাজ করবে? এই বস্তুর উপরে টান বল কোন দিকে কাজ করবে বলো? বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, এইটা হলো সেই কন্টাক্ট পয়েন্ট।
কন্টাক্ট পয়েন্ট থেকে বাইরের দিকে কাজ করবে, ভিতরের দিকে টান বল কখনো কাজ করবে না, কিন্তু কাজ করবে কোন দিকে? কন্টাক্ট পয়েন্ট সবসময় বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট এখান থেকে বাইরের দিকে কাজ করবে, বাইরের দিকে কাজ করবে। বলো এটা কি আর জীবনে কোনোদিন ভুলবা? বলো বলো। কিবরিয়া চঞ্চল পড়ে, তুমি অনেক লম্বা প্রশ্ন করছো, এটা পড়তে গেলে আমার ক্লাস শেষ হয়ে যাবে। এটা কি বুঝছো? না ভাই কোনটার উত্তর দিচ্ছ, যে কখনো ভুলবা এইটার উত্তর দিচ্ছ না ভাই, নাকি আমি তো পরপর আসলে এমন প্রশ্ন করে ফেলি যে একটার উত্তর হয় না, একটার উত্তর হয় হ্যাঁ, সবাই কনফিউজড হয়ে যায়। সো আমি আমার পক্ষে যেটা সেই সেই উত্তরগুলাই নিব, বুঝতে পারছো? কারণ আমি তো চালাক, বুঝছো না? ও আচ্ছা, ভুলবা না, গুড। তো তাইলে এটা মাথায় রেখো, বস্তুর সাথে দড়ির যে কন্ট্যাক্ট পয়েন্ট সেই পয়েন্ট থেকে সবসময় বাইরের দিকে কিন্তু টান বলটা কাজ করবে, বুঝছো? ডান। এইটা যেন আর জীবনে কোনোদিন না ভুলো। নিজের নাম ভুলে যেতেই পারো, এরকম কিন্তু হয় মানুষের জীবনে, এরকম সময় আসে না, পড়তে 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 হঠাৎ করে কেউ তোমার নাম জিজ্ঞেস করছে, তুমি নাম ভুলে গেছো, এটা হইতেই পারে, এটা দোষের কিছু না। কিন্তু এইটা যদি ভুলো, এটা কিন্তু দোষের, ঠিক আছে? এটা কিন্তু ভুলা যাবে না। ওকে, সো এখন দেখো আমাদের এখানে বলছে এটা হলো বেগ নিচের দিকে, আর এটা শূন্য বেগ হয়ে গেছে। তাহলে এখন আমি বলো তো, আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে এই লিফটের কেবল দ্বারা প্রযুক্ত টান বল। তাহলে ভাই বলো তো, এই কেবলটার সাথে যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্ট বস্তুর সাথে কেবলের কন্টাক্ট পয়েন্ট এইটা, তাহলে এখান থেকে বলো তো কোন দিকে টান বল কাজ করবে, নিচে না উপরে? টান বলের ডিরেকশনটা কোন দিকে হবে, নিচে না উপরে? বলো তো, টান বলের ডিরেকশনটা উপরে, সিম্পল। সো টান বলের ডিরেকশন হবে উপরে, এটা হচ্ছে টি, এবং এইটাও তাহলে সেই টি কাজ করবে। এখন আমাকে বলো আমাদের ত্বরণটা কত হয়েছে? ত্বরণটা কত হয়েছে? কেন ভাই আপনি ত্বরণ নিয়ে কেন এত চিন্তা করতেছেন? কারণ আমাকে তো ভাই টান বল বের করতে হবে। তাহলে আসো আমরা দেখি ত্বরণ আরও লাগবে কিনা, লাগলে পরে বের করা যাবে। সো খেয়াল করো, সামেশন অফ এফ সমান সমান এম এ, আমরা এই সূত্রটা তো জানি, লেখো না কেউ, আগে দেখো। এখন ভাইয়া আমাদের এই বস্তুটার উপরে দুইটা বল কাজ করছে, এটা কি তুমি অস্বীকার করতে পারো? এই বস্তুর উপরে যে দুইটা বল কাজ করছে, একটা টি একটা এম জি, না অস্বীকার করতে পারি না। বড় প্রশ্ন হচ্ছে, বলো তো টি এবং এম জি এর মধ্যে কোন ফোর্সটা বড়, টি বড় নাকি এম জি বড়? বলো তো, টি বড় নাকি এম জি বড়? এই যারা এম জি বলতেছ, টি বড় বেটা, টি বড়। কেন টি বড়? কারণ দেখো টি এর মান অবশ্যই বড়, তা না হলে নেট ফোর্স কি উপরে হবে, লব্ধি বল কি উপরে থাকবে? সো লব্ধি বল যদি উপরে না থাকে, তাহলে লব্ধি ত্বরণ কি উপরে থাকবে? থাকবে না। তাহলে অবশ্যই টি এবং এম জি এই দুইটার মধ্যে চোখ বন্ধ করে টি অবশ্যই বড়। কারণ যদি এম জি বড় হতো তাহলে তো ত্বরণটা নিচে হতো, তাহলে তো এই বস্তুর বেগ 12 থেকে 20 হয়ে যেত, বা বেড়ে যেত আরো। সো তাহলে অবশ্যই যেহেতু ওর বেগটা কমে গেছে, তার মানে লব্ধি বল উপরের দিকে, তাহলে উপরে একটা বল টি আর একটা নিচের দিকে এম জি, তাহলে উপরে আর নিচে দুইটা বলের মধ্যে অবশ্যই টি বড়। ক্লিয়ার আশা করি। সো তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি টি যেহেতু বড় তাই টিটাকে পজিটিভ রাখলাম, মাইনাস হচ্ছে এম জি সমান সমান এম এ। এখন আমাকে টি এর মানটা বের করতে বলছে, টি এর মান বের করতে গিয়ে পড়লাম একটা বিপদে। আরে কি বিপদ? দেখো এম এর মান বলে দিছে 1600 কেজি, জি এর মান আমরা জানি 9.8, কিন্তু মামা এ এর মান তো জানি না। এ এর মান কেমনে বাইর করব? এইবার আসো দেখি এখান থেকে কোনোভাবে বেগগুলাকে কাজে লাগায়, স্মরণটাকে কাজে লাগায় এ বের করা যায় কিনা। এ না বের করতে পারলে তো আমাদের সকল চেষ্টাই বৃথা। তাহলে আসো এ বের করার একটা চেষ্টা করি, আমরা চেষ্টা করি। দেখো ভি স্কোয়ার সমান সমান, যেহেতু ভি ইউ আর এস দেওয়া আছে, তাহলে এই সূত্রের মধ্যে এটাকে ফেলা যায়। যেহেতু আমাদের মন্দন হয়েছে মাইনাস টু এ এস, মাইনাস টু এ এস, তাহলে দেখো তো শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 12, মাইনাস 2 ইন্টু ত্বরণ ইন্টু 42। তাহলে ভাইয়া ত্বরণ সমান সমান কত হবে? 12 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 42, 42, তাহলে কত হয়? 12 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 42, এটা হয় 1.71, 1.71 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টি সমান সমান কত হচ্ছে? এম ইন্টু 9.8 প্লাস 1.71, তাহলে এম এর মান হচ্ছে 1600 ইন্টু এটা আসে 11.51, 11.51
ইন্টু 1600 দিলে আসতেছে 18,422, 18,422 নিউটন। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, বলো বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? জি ভাইয়া, গুড। এই যেহেতু এক সময় থেমে গেছে, তাহলে তো দুইটা বল সমান হওয়ার কথা। রিফাত একটা ভালো প্রশ্ন করছে, তোমরা একটু চিন্তা করো তো। ও বলছে ভাইয়া এক সময় যেহেতু থেমে গেছে, তাহলে তো ভাইয়া দুইটা বল সমান হওয়ার কথা। এইগুলা কইতে পাও, এইগুলা এই সমস্ত থিওরি। এই যদি দুইটা বল সমান হইতো, তাহলে বস্তুর বেগ 12 মিটার পার সেকেন্ড থেকে কখনো কমতো, কখনো বাড়তো? ওটা 12 মিটার পার সেকেন্ড কি 12 মিটার পার সেকেন্ডই থাকতো না? তাহলে যদি আমাদের উপরের বল আর নিচের বল সমান থাকে, তাহলে তো সামেশন অফ এফ শূন্য, ত্বরণও হচ্ছে শূন্য। তাহলে 12 মিটার পার সেকেন্ড বেগ তো 12 মিটার পার সেকেন্ড বেগেই ওটা চলতে থাকবে, কখন থামতো? থামতো না। তাহলে অবশ্যই পুরা রাস্তা জুড়ে ওই লিফট থামার আগ পর্যন্ত উপরের টান বল ছিল বেশি আর নিচের এমজি বল ছিল কম। সো এটার কারণে কিন্তু লব্ধি বল উপরে কাজ করছে আর ওইটা কিন্তু আস্তে আস্তে থেমে গেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ডান, ডানাডান, ডান। সো আমরা এখানে কি করলাম? ত্বরণের মানটা বের করলাম। এবং দেখো ত্বরণের দিক আর টান বলের দিক কি একই দিকে না? সো এই কারণে দেখো টি এর সামনেও যেই সাইন দিছি, এই এ নেটের সামনে ওই একই সাইন দিছি। বুঝছো? এটাই কিন্তু আমাদের সেই এ নেট, এটাই কিন্তু এ নেট, এটাই কিন্তু এ নেট। বুঝছো? সো আমরা এখান থেকে টি এর সামনে যেই সাইন, এ এর সামনেও একই সাইন দিছি। সো আমাদের এর মানটা আমরা এখান থেকে বের করছি, যে মন্দনের মানটা কত বা ত্বরণের মানটা কত। সো যেই মানটা পাইছি সেই মানটাই আমরা এখানে বসাই দিছি। এবং দেখো ত্বরণের দিক আমরা জানতাম উপরের দিকে, টিও উপরের দিকে কাজ করছে, তাহলে দুইটার সামনে একই সাইন দেওয়া লাগবে। সিম্পল, ভেরি গুড, ভেরি গুড। ডান, ডান, ডানা ডান, ডান। চলো পরের প্রবলেমটা দেখি কি বলছে। অস্থির একটা ম্যাথ এটা, এটা অস্থির একটা ম্যাথ। কত নাম্বার ম্যাথ হবে এটা বলো তো? এটা কত নাম্বার ম্যাথ হবে? 8 নাম্বার ছিল, এখন 9 নাম্বার। এখন আসো 9 নাম্বার ম্যাথ প্রবলেমে আমরা চলে যাই, চলে যাই। দেখো কি বলছে, কি বলছে দেখো। এটাও একটা বইয়ের অঙ্ক, এইটাও একটা বইয়ের অঙ্ক। দেখেন অথই দাস, যেই জায়গায় বুঝতেছো না একটু প্লাস মার্ক করে রাখো, কমেন্টে জানায়ও যে ভাই এই জায়গাটাতে বুঝিনি। 18,416 ওই তো মানে আমাদের হিসাব নিকাশ হয়তো এদিক ওদিক থাকতে পারে, আমি একদম অ্যাবসলিউট টোটাল ভ্যালুটা নিছি। তোমরা তো 1.71 দিয়ে হিসাব করছো না, কিন্তু আমি 1.71-এর পরেও যে সংখ্যাগুলো ছিল ওগুলো ক্যালকুলেটার তোলা ছিল, তো এই জন্য আমি হচ্ছে ওইটা সহ একবার হিসাব করে দিছি আর কি, এই জন্য আমারটা ওইটার রেজাল্ট আসছে। আমি কি কি লিখছি? আমি 18,422 না, হ্যাঁ এটাই লিখছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি লিখছি কম, কিন্তু ক্যালকুলেটার হিসাব করার সময় পুরাটা দিয়ে যোগ করে লিখছিলাম আর কি, সো এই জন্য এরকম আসছে। অসুবিধা নেই, তোমরা 1.71 দেওয়া করলেও যে রেজাল্ট আসবে ওটাও কারেক্ট দিবে, চিন্তা করো না এগুলা। ওকে, ডান। হ্যাঁ গুড, জান্নাতুল ফেরদৌস, তুমি তৌহিদুল ইসলামের উত্তরটা সঠিক দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, 400 মিটার পার সেকেন্ড হবে না? কোনটার কথা বলতেছে? এই অঙ্কের কথা? আরে মিয়া অঙ্ক তো যাই নাই এখনো। কি বলছে দেখো, 50 গ্রাম ভরের একটা বুলেট প্রতি সেকেন্ডে এত মিটার প্রাথমিক বেগে একটি দেওয়ালকে এত নিউটন গড় বলের সাহায্যে ভেদ করে যায়। কি বললোটা কি কথাটা? হ্যাঁ মানে কইলোটা কি? দেখো এইটা মনে করো ভাইয়া আমাদের একটা দেওয়াল, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা দেওয়াল, ঝা চকচকে দেওয়াল। এখন আমি একটা বুলেট আঁকবো, একটা বুলেট আঁকবো, ঢিচিয়া 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 ঢিচিয়া, এই হচ্ছে আমার বুলেট। বুলেট যাচ্ছে, বুলেট যাচ্ছে, থরথর গতিতে আগাচ্ছে বুলেটটা, থরথর গতিতে। সেই বুলেটটা যখন যাচ্ছিল তখন এর বেগ দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড। দেখো কত কঠিনভাবে বলছে যে প্রতি সেকেন্ডে 400 মিটার বেগে, আসলে কি 400 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার বেগ। এবং এটার ভর আমাদেরকে বলে দিয়েছে, ভর সমান সমান হচ্ছে 50 গ্রাম, 50 গ্রাম। প্রাথমিক বেগে একটা দেওয়ালকে এত নিউটন গড় বলে সাহায্যে ভেদ করে যায়। সো কত বলে ভেদ করে যায় এটা বলতে বোঝাচ্ছে এই যে দেওয়ালটা, সেই দেওয়ালটা আসলে ওই বুলেটটাকে কত বলে ধাক্কা দিচ্ছে, এই এফ এর মানটা কত সেটা আমাদেরকে বলছে। এবং যখন এই বুলেটটা এটা ভেদ করে বের হয়ে যায় তখন এর বেগ হয়ে যায় 0। কি হয় বুঝলাম 0, কারণ বলছে প্রাথমিক বেগে দেওয়ালকে এত করে আঘাত করে যায়।
ঠিক আছে? ও না সরি, প্রতি সেকেন্ডে 50 মিটার বেগে তার দেওয়াল থেকে নির্গত হয়। সরি, তাহলে এখান থেকে যখন বের হয়েছে, আরে কি করলাম, এই যে 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে। বুঝতে পারছো? বলো এইটুকু প্রশ্ন কি বুঝছো কিনা তোমরা একটু বলো তো, এইটুকু প্রশ্ন কি বুঝছো নাকি বুঝতে অনেক কষ্ট হয়েছে? এই যে প্রশ্নটা পড়ে যে আমি লিখলাম, এটা কি তোমরা বুঝতে পেরেছো আসলে? বুলেট একদম মিসাই আঁকছি আর কি, ঠিক আছে? বুঝছো? সহজ, এটুকু তো আমরা বুঝছি। হ্যাঁ, এইবার দেখো আমাদের বলল দেওয়ালটির বেধ কত, অর্থাৎ দেওয়ালটির পুরুত্ব কত, এইটুকু দূরত্ব কত বের করতে বলেছে। এখন আমরা এখান থেকে বল কত কাজ করছে সেটা জানি। বল F সমান সমান দেওয়া আছে 4 × 10⁴। বলের জায়গায় আমরা লিখতে পারি MA। এম এর মানও দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে হচ্ছে 50 গ্রাম। 50 ডিভাইডেড বাই 1000 ইন্টু এক্সেলারেশন সমান সমান 4 × 10⁴। তাহলে আমাদের এখন এক্সেলারেশনের মানটা আগে বের করতে হবে। কেন ভাই এক্সেলারেশন কেন বের করব? কারণ দেখো ভাইয়া, তুমি কিন্তু এখান থেকে বস্তুটার আদিবেগ জানো, বস্তুটার শেষ বেগ জানো, অর্থাৎ ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু মন্দন হয়েছে মাইনাস 2as। এখান থেকে তুমি কিন্তু ভি এর মান জানো, ভি নট এর মান জানো, এর মানও জানো না, এস এর মানও জানো না। এস কতটুকু আসলে এখানে? এস হচ্ছে যতটুকু দূরত্ব যাওয়ার পরে তার আদিবেগ ভি নট থেকে ভি হয়ে গেছে, যতটুকু দূরত্ব যাওয়ার পরে তার আদিবেগ ভি থেকে ভি নট হয়ে গেছে, ভি নট থেকে ভি হয়ে গেছে, এটাই হচ্ছে তার এস এর মানটা। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বেধটা। তাহলে এখন দেখো, আমি এও জানি না, এসও জানি না, আমাকে এস এর মান বের করতে হবে। তাহলে এস এর মান বের করার জন্য আমি কার হেল্প নিব? এর হেল্প নিব। এ থেকে পাবো? এখান থেকে পাবো। তাহলে এখান থেকে আমি চলো এ বের করে ফেলি। এ সমান সমান কত লেখা যায়? 4 × 10⁴ ইন্টু 10³ ডিভাইডেড বাই 50। এর মান কত আসে? কত আসে দেখি? 4 × 10⁴ ইন্টু 10³ ডিভাইডেড বাই 50 কত আসে এটা? 8 × 10⁵ 1 2 3 4 5 6, তাহলে কত? 10⁵ ঠিক আছে? তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে বাধা দেয় ওই দেওয়ালটা। তাহলে এখান থেকে আমরা এস এর মান যদি বের করতে চাই তাহলে কি করব? ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে আমরা ভি নটের মান জানতাম হচ্ছে 400 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 8 × 10⁵। এই দেখো আমি কি যোগ বিয়োগ ঠিকঠাক করছি? শোনো, যদি যোগ বিয়োগ ঠিকঠাক হয়ে থাকে তাহলে এটার সম্পূর্ণ ক্রেডিট আমার, আর যদি যোগ বিয়োগ ভুল হয়ে থাকে তাহলে বুঝবা যে আমি তোমাদেরকে টেস্ট করছি এখানে, বুঝছো? ডিভাইডেড বাই 2 সো কত আসে দেখো ভাইয়া? এস এর মান আসে 0.098। এত মিঠা। দেখো ঠিক আছে, দেখো তো ভাইয়া হিসাব ঠিক আছে কিনা একটু দেখো তো। যাক, সুমাইয়া বেগমের সাথে উত্তর মিলেছে। যাক, সবার সাথে উত্তর মিলেছে, গুড। ভাইয়া আজকে এত খুশি কেন? আমি তো তোমাদের, শোনো, তোমাদের ব্যাচ হলো আমার ফেভারিট ব্যাচ, বুঝতে পারছো? যদিও এটা আমি সব ব্যাচেই বলি, কিন্তু তোমাদের ব্যাচ আসলে আমার ফেভারিট ব্যাচ। তো এই কারণে আমি হচ্ছে যখনই তোমাদের ক্লাসে আসি দেখবা যে এরকম বেশ খুশি খুশি থাকি, বুঝতে পারছো? এই কেন ভাল লাগে না তোমাদের যে খুশি খুশি থাকলে? ডান, ডানাডান ডান গেল। এবার আসো, পরে আরেকটা প্রশ্ন আছে, পরে আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন দেখো তো, কি প্রশ্ন? আমাদেরকে বলল, এটুকু তো আমরা মুছে ফেললাম, গেল ডান, ডানাডান ডান। কি বললো দেখো, অপেক্ষাকৃত কম ভরের অন্য একটা বুলেট, এটা তো ভর 50 গ্রাম, আরেকটা কম ভরের বুলেট আছে। কম ভরের বুলেট সেইটা যখন দেওয়ালটাকে ভেদ করছে তখন একই প্রাথমিক বেগ এবং একই বল নিয়ে দেওয়ালটিকে ভেদ করতে পারে না। এখন দেখো, দেওয়ালের ভিতরটা তো যেরকম ভাবে তৈরি, যেই রকম বাধা সেটা দেয়, সেই বাধাটা তো সবার জন্যই দিবে। দেওয়ালের যে গড় বাধা বল 4 × 10⁴,
এটা তো তুমি ঢোকার চেষ্টা করলেও এরকম একটা বল বাধা পাবা, একটা গুলি ঢোকার চেষ্টা করলেও এরকম বাধা পাবা, আমি ঢোকার চেষ্টা করলেও এই দেওয়ালটা আমাদের এরকমই একটা বাধা বল দিবে। তাইলে বলো তো ভাইয়া, যদি ভর কম হয় তাহলে কি ত্বরণের মানটা বাড়বে না? যদি ভর কম হয়, বাধা বল দিচ্ছে, ভর কম, তাহলে কি মন্দন বেশি হবে, অর্থাৎ বেগের পরিমাণ আরো ফাস্ট পরিবর্তন হবে, আরো দ্রুত চেঞ্জ হবে। তো আমাদেরকে বললো যে এমন একটা ভর বের করো বা এমন একটা সর্বোচ্চ ভর বের করো যেই ভরে ওই বুলেটটা দেওয়াল থেকে বের হতে পারে না। কি বললো দেখো, অপেক্ষাকৃত কম ভরের অন্য একটা বুলেট একই প্রাথমিক বেগ এবং একই বল নিয়ে, একই বল বলতেই বাধা বল নিয়ে দেওয়ালটিকে ভেদ করতে পারে না, তার সর্বোচ্চ ভর কত নির্ণয় করো। তার সর্বোচ্চ ভর কত নির্ণয় করতে বলছে। বুঝছো? অনেকে করেও ফেলছো, কাদের বুঝাই আমি। দেখো, সো তাইলে আমরা এখানে ধরে নিলাম যে এই গুলির ভর হলো এখন m একক, এবং যেহেতু এটা বের হতে পারে না, তার মানে শেষ বেগ কত বলো তো? 0 মিটার পার সেকেন্ড তার শেষ বেগ। তাইলে এই ক্ষেত্রে আমাদের ত্বরণ কত কাজ করেছে সেইটা আমরা বের করতে পারবো, কারণ এখন তো আমি সরণের মান জানি। সরণের মান হচ্ছে 0.098, 0.098, এটা আমরা আগের কন্ডিশন থেকে বের করে ফেলেছি অলরেডি। তাহলে a সমান সমান v স্কয়ার, v নট স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই 2s। এখান থেকে শেষ বেগের আদি বেগের মান হচ্ছে 400, একই বেগ নিয়ে যেহেতু রওনা দিয়েছিল, মাইনাস শেষ বেগের মান হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু s এর মান হচ্ছে 0.098। এখান থেকে আমি একটা ত্বরণের মান বের করতে পারবো। সেই ত্বরণের মান কত? 400 স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.098 কত আসে ভাইয়া? এইটা আসে 816,326.5। এটা আসে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। স্কয়ারটা আবার দূরে চলে গিয়েছে কেন? এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখন ভাইয়া দেখো আমাদেরকে বললো f সমান সমান ma, তাহলে এখান থেকে a সমান সমান দেওয়া আছে, কতখানি বল কাজ করছে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে f m এর মানটা বের করে ফেলতে পারবো। আমাদের তো ওইটাই বলছে ভর কত বের করতে। তাহলে f বাই a যদি করো তাহলে কত আসে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 816,326.5। 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আনসার 0.049, 0.049 মিটার। সরি, কি বললাম, এটা কেজি, এত কেজি। ঠিক আছে, তাহলে 49 গ্রাম আর কি। বুঝতে পারছো? যদি এত ভরের একটা বুলেট থাকে, সেই বুলেটটা দেখা যাবে যখন এই দেওয়ালটাকে কোনো রকমে ভেদ করতে পারলো। তাইলে এখন আমাকে বলো তো, একটু খেয়াল করো, অঙ্ক শেষ কিন্তু, অঙ্ক শেষ, আমি একটু অন্য অবজারভেশনে যাচ্ছি। বলো তো ভাইয়া, আমাদের ভি নট তো সবার জন্য সেম, এস এর মানটা সবার জন্য সেম। এখন যদি দেখা যেত আমাদের ভর যেটা পেলাম 49 কেজি বা 49 গ্রাম, এই ভরের কোনো একটা বুলেট যদি এই ইয়ার মধ্যে ঢুকতে থাকে, তাহলে সেটা একদম লাস্ট পয়েন্টে গিয়ে ওর বেগটা শূন্য হয়ে যায়। আমরা কিন্তু এভাবেই কল্পনা করছি, লাস্ট পয়েন্টে গিয়ে ওর বেগটা শূন্য হয়ে যায়। এখন বলো তো, যদি ভর আরো কম হয়, বল তো একই রকম, তাহলে কি ত্বরণটা বাড়বে না? ত্বরণ যদি বাড়ে, আমাদের বলছে বেগও সেম রাখতে, তাহলে বলো তো সরণটা কি আরো কমে যাবে না তাহলে? অর্থাৎ যদি ভরটা 49 কেজি থেকে কম হয়, 49 গ্রাম থেকে কম হয়, তাহলে ওই ভরটা আর পুরাটুকু বেদ কাভারই করতে পারবে না, দেখা যাবে এইটুকুতে গিয়ে সে আটকায় গেল। বুঝতে পারছো? কারণ ভর তো কম, একই বল কাজ করছে, তাহলে তো ওইটা খুব তাড়াতাড়ি থেমে যাবে। যখন ভর বেশি ছিল তখন বল প্রয়োগ করে অত বেশি থামাতে পারে নাই, বের হয়ে গেছে। যখন ভর আরো কম, হালকা, তখন ওই একই পরিমাণ বল প্রয়োগ করলেও তো তাড়াতাড়ি থেমে যাবে। সো এটাই হয়েছে আসলে। সো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আমরা এরপরে আসলে আর অনেক ম্যাথ প্রবলেম আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। সো আমরা আজকে এই পর্যন্ত থাকুক। সো তোমরা ম্যাথগুলো এখনই প্র্যাকটিস করো, আর আমি এখন একটা পোস্ট দিচ্ছি, তোমাদের যা যা সমস্যা থাকে সেগুলো একটু কমেন্টে জানিও।
ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। দোয়া করো আমার জন্য। তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী পরশুদিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।